যদি আমি কাজ করছি খুব মন দিয়ে না, যদি কেউ আমাকে ডাকে দম করে, আমি কিন্তু একদম ছাদ থেকে পড়ে যাওয়ার মতো হয়। আমি যদি আজকে করে রাখলাম, আবার কালকে শুরু করব, এমন একটা জায়গায় থামতে হবে যেখানে তোমাকে আবার অসুবিধায় পড়তে হবে। আলো ছায়াটাকে ভাগ করে নিতাম, রংগুলো মিলিয়ে মিশিয়ে, তারপর অন্ধকারে কিন্তু অনেক রং থাকে, আলোর থেকে বেশি। আবার আমার ছবি কপি করেও একজন এসে বলে আমি একটা পুরস্কার পেয়েছি। হ্যাঁ, আমি সুন্দরী মেয়েদেরই তো প্রচুর মিশেছি আর কি, তাদের সঙ্গে। তারা চলে আসে নিজেরা। অনেকেই আমার প্রেমেও পড়েছে, আমাকে অনেক কিছু করে চেষ্টা করেছে, কিন্তু আমি দুষ্টু ছেলে নই। ঠিক, আপনি তো ছবি করে দিয়েছেন তাকে। ছবি যদি মানে আমার সেল না হয়, হ্যাঁ, তাহলে খাবো কি? ওসব গল্প করে লাভ নেই। যে স্যার বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী আর ধান্দাবাজি দুটোর মধ্যে তফাৎ আছে। বাম আমলে অনেক কিছু নিয়েছে, সুবিধা নিয়েছে। আবার বাম আমল চলে যাওয়ার পরে তার নতুন পার্টিতে ঢুকেছে। আর্ট কলেজটা অন্যরকম ছিল, ওটা আমাদের না জন্মভূমির মতো এবং মাতৃভূমিও বলা যায়। আর্ট কলেজে পড়েনি, ভালো ভালো কাজ করতে দেখেছি বহু মানুষ, কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু ভয় আছে, জানো তো। আচ্ছা, এটার ভিতরে কি আছে স্যার? এর ভেতরে আমার এই কাপড় চোপড় সব যেগুলো লাগে, মানে আঁকার সংক্রান্ত? আমার কখনো প্রবলেম বা অশান্তি হয় না? আমার সংসারের একটা জিনিস, হ্যাঁ, সেটাকেও আপনি আপনার নিজের জায়গা করে নিয়েছেন ভিতরে। আর মা চেষ্টা করতেন আমাদের যাতে পড়াশোনাগুলো এগিয়ে যায়, সেই জন্য অনেক গয়না কিন্তু উনি বিক্রি করেছে। মাকে বারবার জিজ্ঞেস করতেন তুমি গয়না বেচতে দিচ্ছ কেন? বলতো না না, আমি নতুন গয়না গড়ছি। তারপরে আবার আমরা হাওড়া স্টেশন যেতাম, শিয়ালদা যেতাম, আমি বিমল, তরুণ সবাই যেতাম। আপনি এশিয়ান পেন্টসেই ছিলেন, আপনার বন্ধু হচ্ছে তরুণদা, আরেক বন্ধু হচ্ছে বিমলদা। যখন বিমলদার আপনি যাচ্ছেন দুই জাজ, আর যখন তরুণদার মতন চাঁদের হাটের যারা শিল্পী রয়েছে তাদেরকে যখন দেখছেন, হ্যাঁ, তখন আপনার এশিয়ান পেন্টসে এবার একটু হয়েছে, গন্ডগোল হয়েছে, কিন্তু আমরা যখন জাজমেন্ট করেছি এতদিন পর্যন্ত যা যা করেছি, আমরা কিন্তু কোনো বদনাম পাইনি। আপনাদের কি মনে হয় যে আপনারা যে কয়েকজন মুখ রয়েছেন সেই ছাড়া কি আর পশ্চিমবঙ্গের মধ্যে জাজ নেই? যেগুলো বলছে, যারা কমপ্লেনগুলো আসছে পুজো কমিটিরা, মানে ঝগড়াঝগড়ি হয়েছিল, সেটা হচ্ছে রূপম ইসলাম। ও যেটাকে সাপোর্ট করছে, এমনি নর্মাল দুর্গাপুজো যেগুলো হয় সেগুলো দেখবে লোকই নেই, আর সব চলে গেছে সব ফিল্ম মেকিং ঠাকুর দেখতে। আমিও একবার একটা থিম করেছিলাম, দুবার করেছিলাম। আচ্ছা, শ্রীভূমির। হ্যাঁ, ওগুলোর লাইট ফাইট এত কম, ওনার একটু পছন্দ হয়নি। স্যার একটু বসতে পারি এখানে? হুম, আচ্ছা স্যার, আমার কয়েকটা প্রশ্ন, আপনি নিজের কাজ করুন, কারণ আমি আপনাকে ডিস্টার্ব একদমই করবো না। শুধু কয়েকটা প্রশ্ন আমি করতে চাইবো এখানে। প্রথম কথা হচ্ছে, মানুষ প্যালেট ইউজ করে, হ্যাঁ। এটাই আপনার প্যালেট? এই না, কাজটাই? এটা হচ্ছে অয়েলে যখন করতাম হ্যাঁ। তখন হাতে এটা নিতাম অনেক সময়, কিন্তু এটাতে সুবিধা হচ্ছে আমার ডান দিকে থাকে তো, আমি এখান থেকে রংটা সিলেক্ট করতে সুবিধা হয়, একটু ডিস্টেন্স আছে। আর অয়েল পেন্টিং করলে আমি তখন প্যালেট নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, ওই থালা কারণ ভাঙা, অ্যাক্রিলিকে, ওগুলো তো অ্যাক্রিলিকেই করি। আমি সেটাই বলছি যে যখন এই মেঝেতে বসে করি হ্যাঁ, তখন অ্যাক্রিলিকে করি। কখনো প্রবলেম বা অশান্তি হয় না যে আমার আমার সংসারের একটা জিনিস, হ্যাঁ, সেটাকেও আপনি আপনার নিজের জায়গা করে না। নিয়েছেন ভিতরে? আসলে এটা হচ্ছে আমাদের দুটো রয়েছে, এটা চালু আমি তো সেটাই বলছি, তো তাতে প্রবলেম না, ওই দিকেরটা চলে, আমাদের ওদিকেও দুটো আছে একটা একটা। ওয়াশিং মেশিন আছে আর একটা ড্রায়ার আছে। আচ্ছা, এটার ভিতরে কি আছে স্যার? এর ভেতরে আমার এই কাপড় চোপড় সব যেগুলো লাগে, মানে এই মানে আপনার সংক্রান্ত তো, মানে হ্যাঁ, আঁকার সংক্রান্ত? আমার আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু ওটা মাঝে মাঝে ইউজ করতে হয়, কারণ ওটা সার্ভিস করে ওরা এসে, হ্যাঁ হ্যাঁ, অল্টারনেটিভ কিছু একটা রাখতে। কিছু রাখতে হবে। বলছি, আমরা যখন নিজেদেরকে আর্টিস্ট ভাবি, যারা যারা আর্টিস্ট ভাবে এখনকার দিনের মানুষরা, তারা সেরকম জামা কাপড়, সেরকম ইজেল, সেরকম প্যালেট, চকচকে হ্যাঁ। ইজেল নিচ্ছে, প্যালেট নিচ্ছে, তারপর সে শিল্পী হিসেবে পরিচয় হয়। হ্যাঁ, কিন্তু আমি যখন সত্যিকারের একজন শিল্পীর বাড়ি আসছি, হ্যাঁ, এইটা কখনো আপনার মনে হয় না যে ওইগুলো শিল্প একটা শুধুমাত্র এইটাই, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমরা অবাক হয়ে যাচ্ছি, মানে আপনার এইসব দেখে। একটা ভাঙা প্লেট দিয়ে কাজ করেন আপনি? হ্যাঁ, ওগুলো ভেঙে গেলে আমাকে দিয়ে দেয়। আচ্ছা, আর আমি আমি এরকমই, আমি অত সাজিয়ে গুজিয়ে রাখা, ক্যানভাস রাখা এরকম ব্যাপার নেই। সম্ভব নয়। সেটা আমরা দেখেই বুঝতে পারছি স্যার। আমার কাজের চাপটা বেশি। ঠিক নেই। হ্যাঁ, কাজটা করতেই বেশি ভালো লাগে। ঠিক। আর সাজিয়ে গুজিয়ে সবাইকে দেখাবো,
এরকম কোনো ব্যাপার। এরকম ওটা দেখে তো কোনো লাভ নেই, এটা তো যাবে আরেকজনের কাছে। হ্যাঁ, হ্যাঁ। তিনি যা বলবেন, যেমন একটা লোক রাত্রিবেলা আমায় ফোন করছে, উনি খুব মানে বড় এলিট পিপল একজন। সে রাত্রিবেলা আমায় ফোন করলেন যে, "আপনার ছবিটা দেখে না আমি আমার ভীষণ রিল্যাক্স করছি।" ঠিক। হ্যাঁ? এবং এই যে কথাটা, এটাই তো বড় পাওনা, তাই না? যে আমি আমার ছবি দেখে একটা মানুষ মানে রেস্ট নিচ্ছে এবং সে অনেক বেশি শান্তি পাচ্ছে। সারাদিন যে কাজ করে খেটে খুঁটে এসছে, এরম আমার এক বন্ধু এটা বলেছিল। আমার একটা সোলো এক্সিবিশন যখন ছিল ওই হোগলা পাতা যে কৃষ্ণর একটা বিড়লাতে, হ্যাঁ। যেটা, তাই তো? না, ওটা হচ্ছে তো ওটা তো আমিই ওটা তো আসলে। আপনি। যেটা আপনার শ্বশুরবাড়ি যাবার সময় বাসের হ্যাঁ, উপরে হ্যাঁ, চেপেছিলেন। বাসে চেপেছি। একটু গল্পটা শুনতে চাইবো যে একটা প্রভাব কতটা থাকে? না, ওটা হচ্ছে তখন এই যে আ এই গাছগুলো ছিল না যেগুলো আ হাওয়ায় দোলে, হোগলা? হ্যাঁ, ওই গাছগুলো দুলছে আর আমি বাঁশের মাথায় করে উঠেছি। কারণ নিচে ভেতরে না সব বাঁশ, ওই গ্রামের বাসে ভেতরে ছাগল, লোকজন, টাইট। তার থেকে ছাদে বসে আরাম লাগবে। ঠিক। বাসের ছাদে সিঁড়ি দিয়ে উঠে গেলাম। উঠে গিয়ে ওখানে আবার আমাকে তখন আমার ওখানে যাত্রা চলছিল। তা আমাকে অনেকে ভেবেছে আমি বোধহয় কোনো যাত্রার হিরো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক। আমায় একজন জিজ্ঞেস করছে, "আপনি কোন যাত্রায় আছেন?" আমি সব যাত্রাতেই আছি। সেরকমই মানে ওই সময় একটা বাঁশির শব্দ পেয়েছিলাম। একটা বাঁশি বাজাচ্ছিল কেউ। সেইটা থেকে আমার ওটা মাথায় আসে। মানে আমি এই ফ্লোটিং একজন আরকি। আমার মধ্যে গায়ে শ্যাওলা-ট্যাওলা সব রয়েছে। মানে একটা প্রাচীন ব্যাপার রয়েছে এবং প্রকৃতি রয়েছে তার মধ্যে। সেরকমই ওই ভদ্রলোক সারাদিন না কোর্টে মানে বহু জ্বালা যন্ত্রণার মধ্যে ছিলেন। এসে বলল, "আমি তোর এক্সিবিশনটা দেখে না আমি মানে পুরো মুগ্ধ হয়েছি এবং আমার সব ওই কষ্টগুলো দূর হয়ে গেল।" একটা ছবি দেখে শুধুমাত্র মানুষের একটা ভালো না, একটা লেখা পড়লে, একটা গান না শুনলে, ধরো যে গানগুলো আমরা আগে শুনতাম, হ্যাঁ? যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের গান। উনার গান শুনলে দুপুরবেলা বাড়ির বউ পালিয়ে যাবে। এমনই তার গলা। বুঝতে সেটাই, পেরেছ? সেটাই, সেটাই। মানে এমনই যৌবন তার গলার মধ্যে এবং এত আকর্ষণ রয়েছে এবং প্রতিটা শব্দ উচ্চারণ, আমাদের এইসব গান শোনা, এইসব মানে সব বিষয়গুলো ধরো কবিতা পড়া, কোনো লেখা পড়া, যেমন শীর্ষেন্দুদার লেখা, সঞ্জীবদার লেখা, এই সব বড়, বড় লেখকদের লেখাগুলোও তো পড়ে আমরা দেখেছি, অনেক কিছু শিখেছি। সেরম ছবির মধ্যেও কিন্তু একটা ওরম ওরম একটা ব্যাপার চাই। যেটা হচ্ছে মানুষকে কিন্তু তাকে শুধুমাত্র দেখে কিছু একটা বুঝতে পারলাম না, হ্যাঁ? শুধু সবকিছু যে তাই নয়। বুঝতে হবে সেটা দরকার নেই। বুঝতে পারার দরকার নেই। হ্যাঁ, শুধু তাকে একটা ফিলিংস। মানে মনের মধ্যে স্পর্শ করলেই হলো। ঠিক, এবং এটা একটা অধরা মাধুরী। বুঝতে পেরেছ? ঠিক। যার কোনো তাকে গ্রিপ করতে পারবে না। যার জন্য বারবার তাকে দেখতে ইচ্ছে করবে। এইরকম একটা জায়গায় রাখতে হয় ছবি। আর যে যেমন ভাবে ছবিটাকে নেবে সে হ্যাঁ। স্বাধীনতা তার কাছে রয়েছে। তার কাছে আমাকে রয়েছে। বোঝাবার দরকার না। নেই। আপনার ছবির মধ্যে এতটাই পাওয়ার রয়েছে হ্যাঁ, যে পণ্ডিত ইজাজরাজ হ্যাঁ, আপনি নাচাতেও পারেন আপনি আপনার ছবি দিয়ে। মানে সেটা একটা ছবির সেখানেই জয়। হ্যাঁ। তাই না? ওই তো চিত্রকূট আর্ট গ্যালারিতে উনি ওটা করেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে আমি যিনি তো এ বাজাতেন না, এই যে সন্তুর, সন্তুর হ্যাঁ। ওনারও আমি তাজ হোটেলে বসে ওনার একটা পুরো ওরকম লাইভ ড্রয়িং করে এসেছি, পেইন্টিং করে। ঠিক, ঠিক। এরকম অনেক কাজ করেছি এবং আমার একটা মিউজিক সিরিজও ছিল যেটা আ আ দিল্লিতে আমার একটা শো হয়েছিল গ্যালারি গণেশায়। সেখানে সমস্ত মিউজিশিয়ান, সেই আলী আকবর থেকে শুরু করে আলাউদ্দিন খাঁ, রবিশঙ্কর, প্রত্যেকের কাছে এই ছবিগুলো কিন্তু চলে গেছে। বুঝতে মানে পেরেছি। তারা নিয়ে ছবি নিয়েছে। নিয়ে নিয়েছে। যেমন মাইহারে আমি গিয়ে দেখলাম আমার ছবিটা ওখানে লাগানো। আলাউদ্দিন খাঁয়ের যিনি আমাদের মিনার্বা থিয়েটারের উল্টো দিকে শুয়ে থাকতেন। হ্যাঁ, হ্যাঁ। আমরা শুনেছি তার গল্প। মানে উনি এতটাই গরিব মানুষ ছিলেন, এতটাই সাধারণ মানুষের মতো ছিলেন। তারপর আমাদের যিনি সানাই বাজাতেন, ওই বিসমিল্লাহ, বিসমিল্লাহ খান। উনি বেনারসে, যে ওনার সবকিছু আমাদের অনুভূতির মধ্যে রয়েছে। সেরকমই ছবিগুলো কিন্তু এখনো দেখবে বিয়ে বাড়িতে সব বাজছে। ওই বাজছে। মানে বাঙালি বিয়েতেও বাজছে। হ্যাঁ, বিসমিল্লাহ। সবকিছু পেরিয়ে যায়, তাই না? হ্যাঁ, ওটা কোনো
ধর্মের ব্যাপার ধর্মের নয়। ব্যাপার নেই এখানে কিছু আর। কোনো ছবির মধ্যেই কোনো ছবি একটা আন্তর্জাতিক ভাষা, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ ঠিক। সুরও একটা আন্তর্জাতিক সুর, তাই না? আমরা কত সুরের প্রভাবে আমাদের ভারতের গান তৈরি হয়েছে, বিদেশি প্রভাবে। আবার আমাদের এখানকার গানের সুরও বিদেশে গেছে। তবে আমাদের ল্যাঙ্গুয়েজটা কিন্তু একদম টোটালি ইন্টারন্যাশনাল। যেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে। যেমন আমি ধরো জার্মানিতে গেছি, আমি তো জার্মানি ভাষা জানি না। ওখানে রেস্টুরেন্টে গিয়ে একটা লঙ্কা এঁকে দিলাম, পেঁয়াজ এঁকে দিলাম, একটা ডিম এঁকে দিলাম, ও ৩ টে দিল। এইবার গিয়ে আমরা একটা অমলেট তৈরি করলাম একটা রেস্টুরেন্টে। বুঝতে পেরেছি। এবং ওই ডিমের গন্ধে ওরা অদ্ভুত ব্যাপার হলো। ওরা আবার নিজেরা বলল আমাদেরও একটা তৈরি করে দিন। ঠিক, 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 ঠিক। মানে ছবি এঁকেই কিন্তু সব বুঝিয়ে দেওয়া বুঝিয়ে যায়। দেওয়া যায়। যেটা মুখেও বোঝানো যায়। কথা বলার তো দরকার নেই। দরকার হয় না। আমি কি দেখলাম, আমি কি ভাবলাম সবই তো আমার আ ছোট বয়স থেকেই তৈরি হয়। সেটাই স্যার। এবং যারা যাই করুক মানে প্রত্যেকেরই কিন্তু কাজের মধ্যে এই ইনভলভমেন্টটা দরকার এবং মনোনিবেশটা খুব জরুরি। আপনার যারা বন্ধু রয়েছে তাদের হ্যাঁ, মধ্যে একজনের সঙ্গে আমাদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছে। বিমল কুণ্ডুদা আর হুম, হচ্ছে তরুণদা। হ্যাঁ। তো আপনার সেই কথাবার্তা আলোচনাতে আমাকে বলছে, "সুব্রত, আমিও আঁকছি, সুব্রতও আঁকছে। ও কিভাবে কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছে। আমরা শুরু করতে না করতেই আমরা শুরু করতে পারছি না, ওর শেষ হয়ে না যাচ্ছে।" এটার কারণ ছিল। ঠিক। কারণ আমাকে বিকাশ দাই বলেছিলেন যে, যেহেতু অয়েল পেইন্টিং হ্যাঁ, ওটা হচ্ছে যত তুমি একবারে কমপ্লিট করতে পারবে, মানে আমাদের ক্র্যাক করে যায় তো। ঠিক, ঠিক। আমাদের যেমন ট্রান্সপারেন্ট কালার, বেস্ট কালার যেগুলো বা ব বা যেগুলো সাদা রং, বডি 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 কালার সেই দুটোর মধ্যে একটা মানে মিলমিশ মানে কি মিলেমিশে না ঠিক। একসঙ্গে যদি আমি ইমপেস্ট্রো করে কাজ করি হ্যাঁ, তাহলে কিন্তু ছবিটা নষ্ট হবে না। আচ্ছা। আমি যদি আজকে করে রাখলাম আবার কালকে শুরু করব, এমন একটা জায়গায় থামতে হবে যেখানে তোমাকে আবার অসুবিধায় পড়তে হবে। যার জন্য আমি ডেইলি এই অয়েল মানে যেগুলো মডেল পেইন্টিং করতাম, সেগুলো ডাইরেক্ট আগে আমি ছায়াটাকে এঁকে নিতাম, আলো ছায়াটাকে ভাগ করে নিতাম এবং আলো ছায়া ভাগ করার পরেই ঠিক। রংগুলো মিলিয়ে মিশিয়ে তারপর অন্ধকারে কিন্তু অনেক রং থাকে। বুঝতে পেরেছি। আলোর থেকে বেশি। মানে ডার্ক পোরশন এ কিন্তু অনেক কালার রিফ্লেকশন হয় ঠিক। এবং যেটা বেশি লাইট থাকে সেখানে রিফ্লেকশন হয় কিন্তু ডার্কের একটা মজা আছে। তো সেইগুলোকেও ভাবতে হয়। আবার কতটা এক্সট্রা ওয়ার্ক করব না সেটাও ভাবতে হয়। ওটা তো আমার পেছনে অনেক কিছু টাঙানো থাকে। সেইগুলোকে কতটা দরকার আছে সেইটুকু অনুযায়ী করতে হয়। তো ঐজন্য আমি যদি ফুল ডে এর মধ্যে একটা কাজ করে ফেলি তাহলে কিন্তু আমি অনেক পোর্ট্রেট ঝাপাঝাপ সঙ্গে করে দিতাম। বুঝতে তো পেরেছি। কারণ পরে আর কি ওই জিনিসটা আবার এসে যখন আমি আছি ওই যে জায়গাটা থেকে আমি থাকি না। কারণ এটা আমার আনন্দবাজারের ক্ষেত্রেও যখন আমি চাকরি করতাম, বাড়ি এসে যখন আমি পেইন্টিং করতে বসতাম, যেটা শুরু করেছিলাম, পরের দিন সেটা কিন্তু ওই ভাবনাটা আমার মাথা থেকে সরে গেছে। কারণ সারাদিন অনেক রকম সেটাই। কভার করেছি, ইলাস্ট্রেশন করেছি। এইবার ওই পেইন্টিংটা যেখানে শুরু করেছিলাম ওটা কিন্তু আমি আর ওই রাস্তাটা মনে করতে পারছি না। কি করব ভেবে শুরু করেছিলাম। তা এখন যেটা করি কোন একটা জায়গা তারপরে যেটা আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় শিখিয়েছিলেন। যে আমরা যেরকম একটা লেখা লিখি তখন কিন্তু অনেকগুলো লেখা আমরা মানে প্যারাগ্রাফ কিন্তু কাটি। লিখতে শুরু করে এসে অনেক প্যারাগ্রাফ কেটে দিই। আবার লিখি। এই করে আবার এই করে তো লেখাটা শুরু করি। সেরকমই ছবি আঁকাটাও কিন্তু সেরকম। তুমি একটা শুরু করলে এই যে এখানে যেমন রংগুলো মাখিয়ে রেখেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। কিন্তু এটা এইবার আমি এর মধ্যে ইনভলভমেন্ট আমার হবে। আচ্ছা। এইবার কোথায় কি করব ওই বলে দেবে। আমি কিছু করব না। বুঝতে পেরেছেন? ক্যানভাসই আপনাকে ডিরেকশন দেবে। ক্যানভাস রিঅ্যাকশন দেবে। এইটাই হচ্ছে ব্যাপার। মানে ক্যানভাস এবং রঙের আ আ যা প্রয়োজন আছে সব কিন্তু এইখান থেকেই আমরা পেয়ে যাব। সেটাও একটা ফ্যাক্টর। ঠিক। এটা সুনীল দা শিখিয়েছিলেন যে তুমি তোমার কালকে যে কাজটা করেছিলে সেটা এমন একটা জায়গায় ছেড়ে আসবে যেমন আমি একটা উপন্যাস লিখছি। হ্যাঁ, আমি তো ৪-৫ টা উপন্যাস একসঙ্গে লিখছি।
সুতরাং একটা জায়গা আমি একটা লেখাকে ছেড়ে রেখে আমি অফিসে এসেছি, আবার গিয়ে কালকে আবার বাড়ি ফিরে লিখতে হবে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু এমন একটা জায়গায় ছেড়ে আসি যেটা আমার মধ্যে নোট করার মতো থাকে। মানে আমরা যদি সত্যি বলছি স্যার, আপনাদের মতন মানুষের সাথে না আসতাম এইভাবে, মানে একজন লেখকেরও এইরকম পজিশন হয় যে আমি কোথায় ছেড়ে যাব, সত্যি হ্যাঁ, করে আমি হ্যাঁ। আজকে ফিল করতে পারছি যে কতটা যন্ত্রণাদায়ক এটা। হ্যাঁ, এবং আমরা দেখেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় অনেক সকালে এসে একা যখন অফিস চালুই হয়নি, উনি দেশ পত্রিকার কোনো একটা ঘরে, অন্য ঘরে গিয়ে, দেশ পত্রিকা না, কোনো একটা ঘরে গিয়ে উনি লিখছেন। এগুলো আমরা চোখের সামনে দেখা। এবং এই যে উনি লিখছেন তার কারণ হচ্ছে উনি অনেক ডিস্টারবেন্স থেকে সরে এসে লেখাগুলো লিখছেন। কারণ অনেক লোকজন এসে গেলে তো আর লিখতে পারা যায় না, তাই না? যেমন আমার এখানে ধরো আমি কাজ করছি, করে বারবার যদি লোক আসে, আমাকে কিন্তু বারবার উঠতে হবে বা আমার মেন্টাল ডিস্টার্ব হয়ে যাই আমি। আচ্ছা স্যার, তাহলে আপনার যখন আম, না, আমি কাজটা বেশিরভাগই করতে পারি যখন আমি তো এমনি দরজা বন্ধ করে করি। হ্যাঁ, আমাকে ডাকে শুধু এই খাবার সময়, তোমার টাইম হয়ে গেছে, খেয়ে যাও, ঠিক। খেতে বসে যাও, বা তুমি স্নান করে নাও, তুমি, আমি তার আগে ট্রেডমিলে হাঁটি। আম, তো এইসব করে আমার একটা মানে কি বলবো, ঠিক ওই রকম ভাবেই আমার স্ত্রী ওটা করে, যে যেহেতু আমি শরীর খারাপ হওয়ার পর থেকে এই ব্যাপারটা চলছে, কিন্তু তার আগে আমি এসব করতাম না। আমি বিকেল 4টে-5টা অবধি কাজ করে তারপর লাঞ্চ করলাম। তাতে কি কমপ্লিট করতে পারতেন, না সে কমপ্লিটও করতে না, পারতেন? অনেকটা করে দিতাম। অনেকটা, হ্যাঁ। ধরো আজকে, আগামীকাল আমার কোনো একটা এক্সিবিশনের ছবি দিতে হবে, সেটা পরের দিন সকালে মানে আমার রাত্রিবেলা আমি ওটা ঘেঁটে গেছিল কাজটা, হুম। পুরো মুছে অনেক জায়গায় নষ্ট করে দিয়ে চলে গেল। মাঝরাতে আবার উঠলুম, ওরে বাবা। উঠে ছবিটাকে ভোরবেলা কমপ্লিট করলাম। ভোরবেলা না, 8টা-9টা অবধি করে কমপ্লিট করে দিলাম। ঠিক ঠিক। মানে আগের দিন যেটা ছিল সেটা এমন এইসব ডিস্টারবেন্স থেকে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে না ধাক্কা খেয়ে পড়ে যাই আমরা। যদি আমি কাজ করছি খুব মন দিয়ে না, যদি কেউ আমাকে ডাকে ধম করে, আমি কিন্তু একদম ছাদ থেকে পড়ে যাওয়ার মতো হয়। আমি ছাদ থেকে পড়ে যাই। তো এইরকমই মানে ওই কাজের মধ্যে কিন্তু একটা মনোনিবেশ থাকে তো। ঠিক। আর যে ইনভলভমেন্টটা থাকে সেটা কিন্তু আমি ডুবে থাকি একটা গভীর জলে। বুঝেছো তো? সবাই তাই করে। ঠিক। মানে গভীর জলে না ডুবলে তুমি কিন্তু আ ওই শিল্প বেরোবে না। না, একদম সমুদ্রের নিচে গিয়ে আমরা যেরকম দেখি কোনো জিনিস, সেইরকম দেখাটা তো পাবে না। ঠিক। গভীরতাটা থাকে না। সুব্রত গঙ্গোপাধ্যায় আগত 10 বছরে তৈরি হবে না, এটা আপনার বন্ধুর বক্তব্য। আপনি এর কি উত্তর দেবেন? এটা আমার বলা উচিত না। আমরা জানি উচিত নয়, কিন্তু আমি জানতে চাই আপনার অনুভূতি, যে কি বলবেন আপনি? না, না, অনেকেই ভালো কাজ। আমার সবার কাজই অনেক, আমি নিজেও অনেকের থেকে কাজ শিখি। ঠিক, ঠিক। এরকম কোনো ব্যাপার নেই যে কেউ আ চেষ্টা করছে না, তারা একদম, একদমই তাই। কিছু খারাপ কাজ করছে তা নয় কিন্তু। ঠিক। অনেক ভালো কাজও দেখি। আর আমি নিজেকে ওসব কিছু মনে করি না। কিছু মনে করেন, কিন্তু বন্ধুরা মনে করছে। সে যে যা খুশি মনে করুক। আমি নিজে একটা কি বলবো, ওই একটা মিডিয়ার মতো। সেটাই। আমার যেটা সম্ভব হয় সেটাই আমি করি। স্যার, তখন গভর্নমেন্ট আর্ট কলেজে যতটা মনে হয় আপনি 2nd ইয়ার 3rd ইয়ারে পড়ছেন, হ্যাঁ। আপনার কাছে অফার এলো আনন্দবাজার পত্রিকার জন্য না, ওটা তো এসছে আমি তখন 3rd ইয়ার 4th ইয়ার আ কলেজ ফাইনাল ইয়ারে তখন। ফাইনাল ইয়ার তখন। আমি তখন ১ম এ গিয়ে বলেছিলাম না আমি পড়ব না। করবেন না। কারণ আমি পেইন্টিং নিয়ে তখন কিছু স্কলারশিপ-টলারশিপের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ। যেগুলো আমার স্কলারশিপ পাওয়ার চান্স মানে পেয়ে গেছি ঠিক, আরকি। ঠিক, ঠিক। সেগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেল আরকি। বুঝতে পেরেছেন? কিন্তু তারপর আমাকে বিকাশ দা যেটা বললেন, তার আগে নষ্ট হয়ে গেল কেন, আগে সেটা বলুন? নষ্ট হয়ে গেল মানে আমি তো চাকরিতে আনন্দবাজার ঢুকে সেইটাই স্কলারশিপগুলো বিদেশে গিয়ে করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমাদের আ আর্থিক যে অবস্থা, তাতে বিদেশে গিয়ে আমি কি করতে পারবো তার কোনো ব্যাপার নেই। সেটাই, সেটাই। যার ফলে ওই আনন্দবাজারেই বিকাশ দাই বললেন যে, "না, না, তুমি আনন্দবাজার ঢুকে যাও।"
আনন্দবাজারে ঢুকলে একটা জিনিস আমার যেটা হয়েছে, সেটা সারা বিশ্বের যত মানুষ তারা কিন্তু আমাকে চেনে। যারা আমার ছবি দেখেছেন বা আমার ইলাস্ট্রেশন দেখেছেন, আমার অ্যাকচুয়ালি বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেছেন। ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং এইটা কিন্তু একটা ফ্যাক্টর, যেটা আমার বহু লোক যারা আমাকে ওখানে দেখে বলে, আপনি কি সুব্রত গঙ্গোপাধ্যায়? এরকম অনেকেই বলেছে। বুঝতে পেরেছি। তো সেটা কিন্তু একটা ব্যাপার। কারণ আমি আমার লেখা পড়ে, আমার ছবি দেখে, আমি দেখে সবাই কিন্তু আবার আমার ছবি কপি করেও একজন এসে বলে আমি একটা পুরস্কার পেয়েছি। ঠিক, ঠিক। নিউ জার্সিতে থাকে। আচ্ছা। আমার একটা শকুন্তলা বলে একটা ছবি ছিল। তাতে সেই ছবিটা আ ওই এটা এসে আ ও আমাকে প্রণাম করছে। কি হলো? আপনার ছবির পুরো কপি করে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা স্যার, এই সময় কি আপনাদের রিঅ্যাকশন থাকে? না, আমি এসব নিয়ে কিছু মনে করি না। মনে কারণ করেন না। কে কি কপি করছে, আবার কত কি, এই যে বই মেলাতে গেলাম, হ্যাঁ। একটা ছেলে অনেকগুলো ছবি প্রিন্ট করে ঠিক। একটা পুরো ক্যাটালগের মতো তৈরি করেছে। করে এসে বলছে, "স্যার একটু সই করে দিন।" আমি এগুলো মানে কেন করেছো? উইথআউট পারমিশন? ঠিক, ও না স্যার, আমার আপনার ছবি খুব ভালো লাগে। এই আরকি, মানে ঠিক, কিছু ঠিক। বলার মানে কিছু নেই। বলার নেই তার। স্যার, আনন্দবাজার পত্রিকাতে তো আপনাকে ইলাস্ট্রেটর হিসাবেই আপনাকে যোগদান করতে হয়েছে। আমি সব আ ওখানে আনন্দবাজারে দেশ-বিদেশের বহু ইলাস্ট্রেশনের বই ছিল, হুম, হুম। যেগুলো আমরা পেতাম ওখান থেকে। ঠিক, কিভাবে কি করতে হয় না করতে হয় সব শিখেছি। ঠিক। তো সেইগুলো কাজে দিয়েছে। মানে ১ বছর আমি পুরো আনন্দবাজার কোনো আ কোনো বইতে ছবিই আঁকিনি। কারণ হচ্ছে ওই ট্রেনিংটা চলেছিল। তখন ওই দেবাশিস-টেবাশিস কার্টুন করত। হ্যাঁ, আমি দেখতুম সবই। তারপরে পরে যখন শুরু করলাম তখন আনন্দ মেলা ঠিক নয়, একটা ছিল মেলা মেলা বলে একটা হিন্দি ছিল। হুম। হিন্দি হিন্দি ওদেরই? আনন্দ মেলা আরকি। আচ্ছা, আচ্ছা। ওদের জন্য আমি তখন এই কাজগুলো করতাম। ঠিক। তারপরে এইবার আমাকে নীরেনদা বললেন যে, অ্যা আনন্দ মেলার ছবি আঁকার জন্য দিলেন। তখন শুরু হলো। তখন থেকেই মানে এরপর আমাকে আরো মজার গল্পও অনেক আছে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা জায়গায় আমাদের আমি অনেক কিস ছাড়াতাম ওই এদের হুম, আ ডায়না রে, হুম। অরণ্যদেব, ওগুলো সব আনন্দমেলার বাচ্চাদের জন্য তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিস আমাকে ছাড়াতে হতো। ছাড়িয়ে মুখগুলোকে সোজা করে দিত। মানে এমন করে দিতাম কোনো আমি যে পাল্টেছি সেটাও মনে হবে না। ঠিক। সেটাও একটা আমার কাজ ছিল। আচ্ছা স্যার, আপনার কাছে আনন্দবাজার পত্রিকাতে ২ ধরনের মানুষ আপনাদের কাছে কাজ করতে দিত। একটা হচ্ছে সেটা আমাদের রিয়াল লাইফ এর ক্ষেত্রেও সেম প্রযোজ্য, যারা দর্শক তারা রিলেট করতে পারবে। একটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন মানুষ, হ্যাঁ, তার উপন্যাসে যে হ্যাঁ, হ্যাঁ, তুই এটা যা পারবি এটা করে দে। হ্যাঁ, পুরো স্বাধীনতা। হ্যাঁ। আরেকটা হচ্ছে যে ওর গল্পে কার দাঁত গোল্ডেন কালারের হয়ে আছে ওই তো সেটা বলছিলাম তো। ফোটাতে পারবি? তো এইটা কোনটাতে আপনি আপনার স্বাধীনতা না, না, দিলে ভালো কাজ করতে আমাদের পারবেন? ব্যাপার হচ্ছে ওসব কথা আমরা শুনতাম না। তার কারণ হচ্ছে আমি যে জায়গাটার কাজ করব, যতটুকু কাজ করব সেটা এইটুকু ছোট একটা জায়গা। একটা উপন্যাস লেখা বা একটা গল্প লেখা, তার জন্য অনেক কিছু বাড়াতে পারে, অনেক দূরে যেতে পারে। কিন্তু ছবির ক্ষেত্রে আমাকে কিন্তু এইটুকু একটা স্পেস। সেইটার মধ্যে আমাকে বোঝাতে হবে এই উপন্যাসটা আসল কি আছে। বা এই গল্পের মধ্যে আসল কথাটা কি আছে। ঠিক। সেই বিষয়বস্তুগুলো নিয়েই কিন্তু আমরা কাজগুলো করতাম। আমাদের সময় এই স্বাধীনতাটাই ছিল যে এমন স্বাধীনতা ছিল যেটা আমি যেটা করব সেটাতে আমি গালাগাল খাবো। আবার আমি ভালো হলে আপনার নাম। মানে পাবো, প্রশংসা পাবো। এটা কিন্তু তখন ছিল না। বা যে যেমন আমি যেটা করছি, কারণ আমাকে নেয়া হয়েছে তো ওই কারণেই। যে আমি বাজে কাজ করি না। তাই না? আমার কাজের একটা স্ট্যান্ডার্ড আছে। সুতরাং আমি ওসব কারো কোনো লেখকের কথা শুনে আমি করব কেন? ঠিক, ঠিক। তাই না? কোনো লেখক তিনি তিনি লিখতে জানেন, তিনি ছবি আঁকতে জানেন না। বা ছবি আঁকলেও আমাকে যখন দায়িত্ব দেয়া হয়েছে সেটা আমার দায়িত্ব। সেখানে আমি ওনাকে ঢুকতে দেবো কেন?
বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি স্যার। আবার অনেক লেখকের লেখা পড়েছি যেগুলো পড়ে আমাদের ভালো লাগেনি। এমন একটা ছবি আঁকলাম যাতে উনি হয় লেখা ছেড়ে দেবেন, বুঝতে পেরেছি, নয় নতুন করে লেখা শিখবেন। আচ্ছা। কারণ হচ্ছে লেখা জিনিসটাই এমন, মানে এটা হচ্ছে মানে আমার ভালো লাগার থেকেও একটা ব্যাপার আছে তো। আমরা তো অনেক লেখকের লেখা পড়ছি না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আপনার কাজের মধ্যে আমি দেখেছি নারীদের যে কাজগুলো হ্যাঁ। আপনি কেন বেশি করেন? আর ফিগারেটিভ কাজটাই বেশি আমি দেখেছি আপনার। ফিগারেটিভ কাজ তো আমি করি। হ্যাঁ। ভালো লাগে। ফিগার, নেচার সব নিয়েই করি। কোনো বিশেষ কারণ যে আপনার ছবির প্রত্যেকটা নারী খুবই সুন্দর হয়? হ্যাঁ, আমি সুন্দরী মেয়েদেরই তো প্রচুর মিশেছি আরকি। তাদের সঙ্গে তারা চলে আসে নিজেরা। নিজেরাই আর এটা চলে আসার কারণও হচ্ছে আপনি কম বয়সে আম এখনো পর্যন্ত মানে আমি হ্যাঁ। আপনার ছবি দেখলাম যে লম্বা চওড়া ওই হিরোর মতো দেখতে, ঠিক আছে? সেই কারণেও অনেক সেটা দেখতে পেয়েছেন। হ্যাঁ, সেটা অনেকেই আমার প্রেমেও পড়েছে, আমাকে অনেক কিছু করে চেষ্টা করেছে। কিন্তু আমি দুষ্টু ছেলে নই। হ্যাঁ, আমি কোনো নোংরামির মধ্যে যাইনি। ঠিক। আপনি ছবি করে দিয়েছেন তাকে। হ্যাঁ, তা ২-৩ টে প্রশ্ন করার আমার খুব ইচ্ছে আছে ছবিটা দেখে। একটা হচ্ছে যে আপনার কাজে রবীন্দ্রনাথের প্রভাব কতখানি আছে? না রবীন্দ্রনাথের প্রভাব তো থাকবেই। কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের জীবনে কিছু নেই। ঠিক। কারণ আমরা তো বেশিরভাগ রবীন্দ্রসঙ্গীতই শুনি এবং তার মধ্যে অনেক নারী এবং তারা রবীন্দ্রনাথের কবিতার মধ্যেই রয়েছেন। সুতরাং এই আ এটা কোনো মানে রবীন্দ্রনাথ আমাদের সবার সঙ্গেই যুক্ত। মানে আমরা কোনো মুহূর্তটাই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা থাকতে পারি না। ওনার যা লেখা রয়েছে তাতে প্রতিটা শব্দের মধ্যে আমরা কোনো সময় মনে ব্যথা পেলে রবীন্দ্রনাথ, হ্যাঁ, আনন্দ পেলে রবীন্দ্রনাথ, মানে যা কোনো অনুভূতি, বৃষ্টি পড়লে রবীন্দ্রনাথ, গরম পড়লে রবীন্দ্রনাথ। মানে সব প্রকৃতি জায়গায়। এবং নারী, পুরুষ সবকিছুর মধ্যেই কিন্তু রবীন্দ্রনাথের একটা প্রভাব তো সবার কাজের মধ্যেই থাকে। এবং আমাদের ছবির মধ্যেও রবীন্দ্রনাথের আ কথাবার্তা রয়েছে। কারণ আমরা অনেক কাজও করেছি যেগুলো রবীন্দ্রনাথের আ কবিতা পড়ে। আচ্ছা অনেক এমন হয়েছে। হ্যাঁ, এমন কাজ করেছি। তবে সেগুলো তো ওইভাবে বোঝানো যাবে না যে আমি কোন জায়গা থেকে মানে উদ্বুদ্ধ হয়েছি যে এই কাজটা করার জন্যে। কারণ আমার রবীন্দ্রসঙ্গীত শুনতেই কাজ করি অনেক সময়। ঠিক, হ্যাঁ? ঠিক। ওর একটা প্রভাব পড়ে এবং রবীন্দ্রনাথের সমস্ত লেখার মধ্যেই, সমস্ত গানের মধ্যে যে কথাগুলো থাকে, সবগুলো কিন্তু ছবির মধ্যেই একটা তার প্রভাব পড়ে। ঠিক। এটা কোনো বলে বোঝানো যায় না ওইভাবে। কারণ রবীন্দ্রনাথ আমাদের জীবনের বা আমাদের আ বঙ্গ সংস্কৃতির তো একমাত্র লোক যিনি আ কোনো কথা বাদ দিয়ে যাননি। সব জায়গাটা ধরেছিলেন। সব জায়গায়। আর সত্যজিৎ রায় করে গেছেন সমস্ত কথা বলে গেছেন যে বিজ্ঞান নিয়ে হুম। এবং পলিটিক্স নিয়ে। বুঝতে পেরেছ? যা আমরা প্রতিদিনই অনুভব করি। হ্যাঁ, মানে সত্যিই মানে এখন যখন আমরা রিলগুলো দেখতে পাই, মনে হয় যেন এখনই বানানো এটা। হ্যাঁ, এবং সেটাই ঘটে আসছে। মানে সেই কিন্তু কত সিম্পল ভাবে করা কাজটা, মানে সাধারণ মানুষকে নিয়ে কিভাবে করা, ভাবা, হ্যাঁ? এগুলোও তো একটা ফ্যাক্টর। মানে একটা বাচ্চা যদি দেখে সে হ্যাঁ, একরকম ভাবে ভাববে। ভাববে, একটা পলিটিশিয়ান যদি দেখে হ্যাঁ, সে আরেক রকম ভাববে। ভাববে। এইটা হচ্ছে মানে সত্যজিৎ রায়ের প্রতিটা লেখা, প্রতিটা গল্পের মধ্যে উনি কিন্তু একটা এরকম আ নিজস্ব ও কথা বলে গেছেন। সেগুলো কিন্তু বলে বোঝানো সম্ভব নয় এবং যারা জানতে পারবেন তারা অনুভব করেন। মানে আজকে আমরা যে পরিস্থিতিতে আছি হুম। সেটা কিন্তু রবীন্দ্রনাথেরই একটা লেখার মধ্যেই রয়েছে। যেমন স্যার? হীরক রাজা। আচ্ছা, আমি ওসব পলিটিক্যাল লোক নই। আচ্ছা। কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা উম আমাদের কোনো আ এখন সেরকম সেইভাবে আমাদের দেশে নেতা-নেত্রীরা হ্যাঁ, যারা হচ্ছে তারা কিন্তু ঠিক মানুষের জন্য দাঁড়ায় না। আমি সত্যি কথা বলছি। কারণ মানুষ হাহাকার করছে। এটা আমাদের ভীষণ মনের কষ্ট। এটা পলিটিক্যাল কথা আমি বলছি না, কিন্তু মানে পলিটিক্যালই ব্যাপার। আপনি হ্যাঁ, মানে জনসাধারণের কথা অনুযায়ী আপনি বলছেন। হ্যাঁ,
কারণ আমরা যে ছবি আঁকি আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু সব কিছুর ফিলিংই থাকে। স্যার আপনার ছবির মধ্যে কখনো এই পলিটিক্যাল ব্যাপার আসে? হ্যাঁ, আমি তো নকশাল আমলের অনেকগুলো কাজ করেছিলাম যেগুলো আমার গুলি লেগেছিল এক ভদ্রলোকের। আচ্ছা। তার কথা হুম। সেইটা নিয়ে আমার একটা ছবি ছিল। তার একটা মানুষ ব্যাক করে যাচ্ছে। তার পিঠে সব ওই গুলির গর্তগুলো রয়েছে। আর সেখান থেকে চারা গাছ বেরোচ্ছে। তার গল্পটা হচ্ছে আমাকে বলছে। মানে তার মানে প্রতিটা গর্ত তার মানে আমাকে দেখিয়েছিলেন উনি। আসলে উনি গুলি করে কোন আ মানে এতে নিয়ে যান থানাতে, এই এই হসপিটালে নিয়ে যেত। সেই সময় উনি ওনার ওনারই কোন এক পরিচিত মহিলা তিনি নার্স ছিলেন আমার কাছে। উনি দেখে বলেন যে, "না উনি তো মারা যাননি।" আর এটা মানে পুলিশরা চাইছে এটা আমাকে ওদের ওদের বলে দিতে যে এটা সার্টিফিকেট দিয়ে দিতে যে হুম। ডেথ সার্টিফিকেট। বলল, "না, না উনি তো মারা যাননি।" এই যে ব্যাপারটা এতে কিন্তু আ মানে ওই জিনিসটাই ঘটলো। উনি যখন ফিরে এলেন তখন আমরা এই গল্পটা শুনেছিলাম। যে কি রকম লেগেছে মনে হচ্ছে আমাকে একটা লরিতে ধাক্কা মেরেছে। মানে আমার পিঠে গুলি করেছে আমি ভাবলাম লরিতে ধাক্কা মারল। এবং উনার যে ওই যে পিঠের গর্তগুলো আমি দেখেছি। বুঝতে পেরেছো? পরপর মানে কিন্তু উনার কোনো প্রবলেমটা হয়নি কিন্তু আল্টিমেটলি। এইসব জায়গায় লেগেছে তো হ্যাঁ, হ্যাঁ, নিচের হ্যাঁ। দিকটায় বেঁচে গেছেন। বেঁচে গেছে। কিন্তু তার যে ইফেক্টটা ছিল একটা লরির ধাক্কা মারলে যতটা লরির ইফেক্ট ধাক্কা হ্যাঁ, সে ততটা ইফেক্ট পেয়েছেন। ততটা এফেক্ট ছিল। এবং ওই ওনার সেই আরেকজন এই থালা দিয়ে না ওই গুলিগুলো ধরে আছে পাশে। আর মানে ওই এটা আপনার ছবির মধ্যে আমার বলছেন? ও আমার বাবা! ছবি আছে। মানে থালাতে এই গুলিগুলো রয়েছে আর ওই গর্তগুলো দিয়ে গাছ বেরোচ্ছে পিটের আরকি। ছোট গাছ বের তো এইরকম ছবি আমার অনেকগুলো অ্যাবস্ট্রাক্ট মানে সেমি অ্যাবস্ট্রাক্ট কাজই আমি করি। যেমন এই যে আমার সিরিজ অফ ডান্স যেটা, হুম, ওটা অ্যাকচুয়ালি জয়পুর, গুজরাট, রাজস্থান সব জায়গায় গিয়ে না আমি ওখানে ওদের যেভাবে দেখেছি সেগুলোকে কিন্তু আমি রং দেখেছি। ওখানে কিন্তু ওদের ঠিক এটা দেখিনি। মানে নাচের থেকেও বেশি যে কালার, নাচের ধরন মানে হ্যাঁ, হ্যাঁ। কাপড়টা উল্টে যাচ্ছে, এ হচ্ছে যে রংগুলো খেলা করছে, ওইগুলোই হচ্ছে আমার ছবিরে। আর ওখানে কোনো বিশেষ কোনো আর প্রতিটা মেয়ের মধ্যেই একটা এক্সপ্রেশন রয়েছে এবং প্রত্যেকে রিলেটেড। ঠিক, ঠিক। তো ঐরকমই ভাবে ওই সিরিজটা আমি তৈরি করেছিলাম। ওরা ১ম করার পর থেকেই তারপর সবাই আমাকে এটার ব কন্টিনিউশন চাই। কন্টিনিউ চাইছে। মানে এর সিরিজ চাইছে। হ্যাঁ, আমি দেখলাম একটা রাজস্থানের রয়েছে, একটা হোলি খেলার রয়েছে। হ্যাঁ, হোলি এরকম খেলা, কনটেন্ট ডান্সের মধ্যেই রয়েছে সব। ডান্সের মধ্যেও রয়েছে। তো এইগুলো কিন্তু ওইখান থেকেই সব স্টার্ট করেছি এবং সেগুলো কন্টিনিউ চলছে। কিছু করার নেই। আমাকে তো একজন যদি বলে আমি এটা এই কাজটা চাই, আমি সেটাই। কেন করে দেব না? তার ছবি যদি মানে আমার সেল না হয়, হ্যাঁ, তাহলে খাবো কি? ঠিক। তাই না? ওসব গল্প করে লাভ নেই। তুমি যারা বড় শিল্পীদের দেখেছো, হুম, যাদের ছবি এখন মানে প্রচুর দাম, ঠিক। মানে ছোঁয়া যাবে না। ছোঁয়া যাবে না। যেমন ভ্যান গগ। ভ্যান গগ নিজেই জানতেন না উনার ছবি বিক্রি হবে। ঠিক, তাই না? ঠিক। উনি তো আর সেইভাবে ভেবে আঁকেননি। আমরাও সেভাবে ভেবে আঁকি না। এটা কিন্তু যার ভালো লেগেছে সে তাই সেভাবে নিয়েছে। এটার সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। যে আমি কিছু একটা করে দিলাম, লোকটার ভালো লেগেছে কেন? সেটা আমার ধারণা। তো এইরকম ভাবেই অ্যা একটা ছবি উম তৈরি করা। স্যার একটা রাজনীতি নিয়ে আপনি কথাবার্তা বললেন। একটা রাজনীতির প্রশ্ন আমায় করতে হবে। এমনি হুম, টাফ কিছু না। শুধুমাত্র একটাই প্রশ্ন আমার স্যার। হুম। যে স্যার বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী হ্যাঁ। সেটা একসময়কার গল্প ছিল। হ্যাঁ, আমার জানার খুব ইচ্ছা এটা। কারণ বুদ সেই সময় আমি দেখেছি অনেক পেইন্টার, অনেক সমাজসেবীরা বুদ্ধিজীবী হিসাবে এসেছিল। তো বুদ্ধিজীবী অ্যাকচুয়ালি কারা? আমরা জানতে চাইছি স্যার। বুদ্ধিজীবী যারা বুদ্ধিটাকে সত্যিকারের কাজে লাগায়, হ্যাঁ, তারা ছাড়া কেউ বুদ্ধিজীবী নয়। ধান্দাবাজরা বুদ্ধিজীবী নয়, পরিষ্কার কথা। বুদ্ধিজীবী আর ধান্দাবাজি দুটোর মধ্যে তফাৎ আছে। আমি অনেকের নাম বলব না, যারা বাম আমলে অনেক কিছু নিয়েছে, সুবিধা। সুবিধা নিয়েছে। আবার বাম আমল চলে যাওয়ার পরে তারা আবার নতুন পার্টিতে ঢুকেছে। সেক্ষেত্রে তাদের কি বলবো আমি? মানে বুদ্ধিজীবী বলে এখন আর কিছু নেই। যারা বুদ্ধিজীবী হোক বা যাই হোক আমি চিনি না তাদের এখন। কারণ তারা সেই হিসেবে মানুষের সাপোর্ট করতে পারছে না।
যারা সত্যিকারের শিক্ষিত লোক হুম হুম তারা এখন অশিক্ষিতদের জন্যই কাজ করছে। সেই অশিক্ষিতদের জন্য কাজ এই কারণেই করছে যে তাদের একটু আখের আখের গোছানো যাবে, হুম 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 সেই কারণে। সেই কারণে আমি ঠিক মানে এটাই বলতে চাইছি যে এটা রাজনৈতিকভাবে আমি এটা এ করছি না, কিন্তু হ্যাঁ। আমার অনুভূতি থেকে করছি। আপনার অনুভূতি থেকে বলছেন আপনি। হ্যাঁ। যেমন এই যে চাকরি চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমরা ভেবেছিলাম কি আমাদের নিউ জেনারেশন যারা তাদের কি হবে সেই প্রশ্নটা কিন্তু আমার মাথায় থাকছে বারবার। মানে এগুলো পলিটিক্স করে অনেক কথা বলতে হবে। অল্প স্বল্প একটুই বলুন, মানে আমরা যেমন যেমন ধরো সাধারণ এখন আমার অনেকেই পরিচিত আছে যারা এই পরীক্ষার নম্বর দেয় স্কুলে, স্কুলের পরীক্ষার নাম দেয় টিচার হিসাবে। তাদের সবাইকে পাস করাতে হয়। সে যাই লিখে থাকুক। আচ্ছা, মানে আমাদের সময় যেমন ফেল ছিল না, মানে ফেল-টেল ছিল, সেগুলো এখন নেই আর। না, কারণ এটা কিন্তু দরকার ছিল। কারণ এই যে পড়াশোনার মধ্যে যে গভীরতাটা সেটাও তো দরকার না? আমি যদি কিছু না পড়ে পাস করে যাই, এই যদি আমি আর্ট কলেজে পড়ে আমি কিছু না করে যদি ফার্স্ট হয়ে যাই, তাহলে তো এটা বেরোবে না। কি হবে? এটা হবে না। সুতরাং এইটা দরকার আছে যে কম্পিটিশনটার দরকার আছে। সে আর্ট কম্পিটিশনই হোক আর পড়াশোনার কম্পিটিশনই হোক। তাহলে স্যার কেন স্যার এগুলো তুলে দেওয়া হয়? তাতে কি লাভ? আমি বলব যেমন বাম আমলে আমি দেখেছি একটা ক্লাস অবধি ইংরেজি পড়া বন্ধ করে দিয়েছিল। মনে আছে? জ্যোতি বসুর সময়। 5 এর পর থেকে মানে আমরা হ্যাঁ। নোটিস পেয়েছি। ও তুমিও ছিলে তখন? হ্যাঁ। যেহেতু সরকারি স্কুল। হ্যাঁ। কিন্তু তাদের ছেলেমেয়েরা কিন্তু হ্যাঁ, বড়, বড় স্কুলে পড়ছে ইংরেজি স্কুলে। সেটাই। সেটা আমি দেখেছি। ঠিক। সুতরাং এইটা হচ্ছে যারা সাধারণ মানুষ যাদের আ মানে সরকারি সাহায্যে যারা পড়াশোনা করছে তাদের কিন্তু ঐটার মধ্যেই ঢুকতে হচ্ছে। মানে তারা পাচ্ছে না সবকিছু। তারা পাচ্ছে না। তারা তো 5 এ গিয়ে সেই কম্পিটিশনে হ্যাঁ। মানে পড়ছে। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু খুব মানে সমস্যার ছিল আরকি। আর এখনো যদি আমরা কারোকে দেখি যে সে পড়াশোনা করতে পারছে না, হ্যাঁ? এই মানে পড়াশোনার দরকার হচ্ছে না, তাহলে আর লাভটা কি? তাই না? মানে শুধু আমি কিছু না করেই পাস করে গেলাম। এটাতে কিছু দাঁড়াবে না শেষ অবধি। মানে এরা আর নতুন কিছু তৈরি করতে পারবে না। একটা সময় বাংলা সিনেমার যে স্বর্ণযুগ ছিল, যেরকম স্বর্ণযুগে সিনেমা তৈরি হতো সত্যজিৎ রায়ের আপনি কথাবার্তা হুম। বললেন, সেরকম এখন যে তার সিনেমার কোয়ালিটি, সেটার যে কম্পারিজনটা আছে, আমি সেই ক্ষেত্রেই আমি চিত্রশিল্পীদের বা চিত্রের যে কোয়ালিটির, আমি আপনাদের যে স্বর্ণযুগ হ্যাঁ, বলতে আপনি কোনটা মনে করবেন? আর এখনকার যে কোয়ালিটি, হ্যাঁ। তার কি কোয়ালিটি রয়েছে আপনার কাছ থেকে আমি শুনতে চাইছি। না, একটা ব্যাপার হচ্ছে কি, এখন যারা দেখে এটা প্রতিটা সময়ই কিন্তু তাই হয়। যারা নিউ জেনারেশন তারা কিন্তু এখন যা হচ্ছে, আমার বাবারাও যেমন অনেক পুরনো ও সিনেমা যখন হতো, সেসব সিনেমা আমাদের ভালো লাগতো না। সেই রকমই পাল্টে যায়। আর ছবি আঁকার ধরনটাও অনেক পাল্টে গেছে এখন। হুম, হ্যাঁ? যার ফলে এই বিষয়টা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আবার অনেক ভুল শিক্ষাও হচ্ছে, যেগুলো আমরা যে অ্যানাটমিক্যাল ব্যাপারগুলো শিখেছিলাম, হুম। ওটা শিখে তুমি যদি অ্যাবস্ট্রাকশন এ যাও, হ্যাঁ? জি। যেমন গণেশ হালুই বা পিকাসো সকলেই কিন্তু পুরোপুরি মানে লাইভ ড্রইং করেছেন। হ্যাঁ। মানে ভাবা যায় না কি অসাধারণ তাদের ড্রইং, পেইন্টিং। কিন্তু আল্টিমেটলি ওরা নিজস্ব একটা ধরন থেকে ছোটবেলায় মানে এমন একটা জায়গায় চলে গেছেন যার কোনো মানে অন্য অর্থ। মানে সেগুলো ঠিক দৃশ্যগত বিষয় নয়। তো সেই বিষয়টার জন্যে পুরো ব্যাপারটা পাল্টে গেছে। হুম। তাই না? এখন এই ছবির কিন্তু তারা কিন্তু এই শিক্ষাগুলো নিয়েই কিন্তু শুরু করেছিলেন। হ্যাঁ, তাদের বেসিক শিক্ষাটা ক্লিয়ার বেসিক ছিল। শিক্ষাটা ক্লিয়ার। এইটার দরকার আছে। এইবার তুমি অ্যাবস্ট্রাকশন এ যাওয়ার আগে থেকে যদি জ্যামিতি করো, আগে তুমি অঙ্কটা তো শিখতে হবে। তাই না? আমি একটা বাড়ি যদি বানাই, আমার স্ট্রাকচারটা জানতে হবে তো। স্ট্রাকচারটা না তৈরি করে আমি যদি শুরু থেকেই একটা অন্য কিছু করি, তাহলে কিন্তু আমার ওই এটা থাকবে না, অনুভূতিটাই থাকবে না। আমি যেমন অনেকে যারা কি বলবো? আ আর্ট কলেজে পড়েনি
ভালো ভালো কাজ করতে দেখেছি বহু মানুষকে, কিন্তু তাদের মধ্যে একটা কিন্তু ভয় আছে জানো তো, যে আর্ট কলেজে যেহেতু আমি পড়িনি, তাহলে কি আমি কি সেটা শিখেছি ঠিক মতো? অথচ সে কিন্তু মারাত্মক কাজ করে। বিমল দাস, যিনি আমাদের আনন্দবাজারে ছিলেন, বিমল দা তো মানে স্বশিক্ষিত, এবং ওনার কাজ থেকে তো উনি তো একজন কিংবদন্তি শিল্পী, ইলাস্ট্রেটর। তা ওনাকে আমি হয়তো, আমরা আমাদের একই সঙ্গে বসতাম, তা বিমলদাকে জিজ্ঞেস করে, বিমলদা কি করছেন, এমনি ভাবে প্রশ্নটা করেছি। বিমলদা পরে উঠে এসে বললো, এই সুব্রতর কি সমস্যা হয়েছে গো? কিছু ভুলভাল হয়েছে? ভুল কেন হবে, আমি মজা করছিলাম। না না না, তুমি বলো ওটা কি গন্ডগোল হয়েছে। অথচ কোনো গন্ডগোল মানে নেই, সেখানে কনফিডেন্ট একটু এটা low হয়ে- আমরা মজা করতাম। আচ্ছা, এই মজাটা যেটা বলছেন ঠিক আছে, কিন্তু এটা কি কনফিডেন্সের অভাবের জন্য? না, যে ওইটাই আমি তো। আমি আমি গভর্নমেন্ট কলেজ হ্যাঁ, এটা একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর আছে না? হ্যাঁ, উনি যা কাজ জানেন, হ্যাঁ। কাজ করেছেন, ঠিক। সেগুলো কিন্তু মানে ভীষণ অসাধারণ কাজ। অসাধারণ। কিন্তু নিজের সম্পর্কে নিজের এটা নেই যে আমার কাজটা এত দাম হওয়া উচিত। আমি একবার একটা ওনার এতে করে দিলাম, ওই যে বিমল দা একবার একটা আমরা দুজনেই বড় বড় দুটো মানে মোটা বই বার করেছে ওই শঙ্করলাল ভট্টাচার্যের থ্রু দিয়ে, যেটা ওই নাটকের ওপর বা এর ওপর বিষয় নিয়ে। ওই আমি ওটা বিল করেছিলাম তখনই 1,00,000 টাকার ওপরে। ঠিক। হ্যাঁ, আর বিমলদার একটা ছোট এইটুকু পাতলা একটা নিয়ে এলেন, ওই প্যাড, তাতে ছোট্ট করে লেখা বিমল দাস, বুঝেছো তো? তো ওটা দেখেই আমি বললাম, আপনি প্যাডটা এত সুন্দর একটু ভালো করে করতে পারতেন তো। ও না না, ঠিক আছে, তুমি তুমি একটু লিখে দাও কত। আমি ওখানে লিখে দিলাম 1.5 লাখ টাকা। তুই পাগল হয়ে গেছো, 10,000 টাকা। ও ভাবতেই পারছেন না যে ওই এটার লোকটা ভ্যালু হওয়া উচিত। ভ্যালু হওয়া উচিত। যেহেতু আমি অনেকগুলো কমার্শিয়াল কাজ এদের ডিজাইন করে দিতাম, আমার দাদা তো ছিল ওর সঙ্গে যুক্ত, অনেক বিজ্ঞাপনের কাজ করেছি। সেক্ষেত্রে কিন্তু সেইসব বড় বড় কোম্পানিগুলো কিন্তু সেইভাবে টাকাটা দিত। সেটা শুধু বুক পাবলিশারদের নয়। তো এইটা হচ্ছে কি, আমি যখন করে দিলাম, আমি বললাম, আপনি ছেড়ে দিন না, আমি এটা আপনার বিলটা দিয়ে দিচ্ছি, আপনি শুধু দেখুন কি হয়। তারপরে বিমলদা এসে হঠাৎ দেখি আমার, সুব্রত, পায়ে হাত দিতে আসছে, তুমি কি করলে, আর পুরো টাকাটা পেয়ে গেছি। আমি বললাম, না, আপনি আমার 10,000 টাকা নিয়ে আমাকে বাহ! বাকিটা দিয়ে দিন। ওটা দিন। আপনার তো 10,000 টাকা পাওয়া। ঠিক। এইরকম মানে এটা ইন্টারেস্টিং। এই পুরো পরিবারে এই শিল্প যে মনস্কতা কতটা আপনাকে সুবিধা দিয়েছে এই শিল্প চর্চা করতে? সেটা আহ, বলার মধ্যে, আমার বাবাও প্রথম মানুষ যিনি, আমরা যখন ছোটবেলায় আমি যখন চক পেন্সিল দিয়ে ছবি আঁকতাম দালানে, দালানে। বাবা অনেক জিনিস আমাকে ড্রয়িং করে শিখিয়েও দিতেন। বাবা তো অতুল প্রসাদের, ছাত্র ছিলেন। অতুল প্রসাদ, তারপর যামিনী গাঙ্গুলি। তো ছোটবেলায় রং পেন্সিল অত কেউ দিতেও না, ওই চক পেন্সিল, ভাঁড়ের টুকরো। হ্যাঁ, অনেকে যেমন আমার মা আমাকে নিয়ে পিসিমার বাড়ি, ওনার পিসিমার বাড়ি যেতে শিকদার বাগানে, ঠিক। ওখানে ওটা রক ছিল, মা ভেতরে গল্প করছে, আমি আর ওখানে বসে বসে কি করব, খানিকক্ষণ থেকে বাইরে এসে ওই কিছু খাইয়ে টাইয়ে দিল, তারপরে বাইরে এসে পুরো রকটাকে ভরিয়ে আমি ছবি এঁকে ফেললাম। কারণ আমার মা আমার হাতে যে চকটা দিয়ে গিয়েছিলেন, 2.5 বছর। চক পেন্সিলটা, সেটা আমাকে আমার ভাই যখন হয় তখন আমার 2.5 বছর বয়সে। মানে মা ভাইকে নিয়ে যাচ্ছে কোথাও হাসপাতালে মনে হয়। ভাইয়ের জন্ম হবে, ওরে বাবা, বুঝতে পেরেছি। মার মানে আরেক ছেলে হবে আর কি। তখন আপনাকে চক দিয়ে গেল যে কাঁদিস না তুই। হ্যাঁ, অনেকগুলো চক পেন্সিল দিয়ে চলে গেল, দিয়ে মা চলে গেছে, আমি জানিও না, আচ্ছা আচ্ছা। ওসব তো আমাদের ধারণা নেই। তা এরপরে পরের দিন আবার সরস্বতী পুজো ছিল, তার পরের দিন, ঠিক। সেই দিন আমি হলুদ ধুতি পাঞ্জাবি পরে ভাইকে দেখতে গেলাম। এরকম অনেকগুলো আহা। মানে মজার জিনিস আছে। দারুণ দারুণ। মানে মাকে ভীষণ মিস করতো। আর আমার মা এমন একজন মানুষ, এবং আমরা যে মায়ের পিসিমার বাড়ি গেছি, এবার আমি ওখানে সব ড্রয়িং করেছি তো, এইবার যখন ওরা আবার জল দিয়ে ধুতে আসতো, বলতো এই ছবিগুলো কি মুছে দেবো, এরকমও এরকম হয়েছে। হয়েছে। মানে আমি অনেক ড্রয়িং করতাম,
তা ওদের বাড়িতে এগুলো মুছে দেবো, এইটা মানে এটাও শুনেছি। ঠিক। তা এইসব গুলো করার জন্য আমাকে আবার মা, তখন হয়তো আমি দুপুর হয়ে গেছে, বুঝেছো, তাই আর ফিরিনি। তখন আমাদের বাড়িতে একজন কাজ করতো, আহ, ওর নাম 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 ছিল ধীরু, বা বিহারি একদম, কিন্তু ওর একটা পা একটু খোঁড়া মতো ছিল, ঠিক, এক পা হে একটা ভগবান। কিন্তু না, ভীষণ জোর দৌড়তো। তো ওই ও আমাকে ভালোবাসতো ভীষণ, কিন্তু মা বলতো তুই পেটাতে পেটাতে নিয়ে আসবি। ওকেও ইনস্ট্রাকশন দেওয়া থাকতো। ঠিক, ঠিক। মানে এখনো বাড়ি ফিরলো না, আমায় খুঁজে খুঁজে কুমোরটুলি খুঁজে বার করে আনতো কোনো এক কোথা থেকে, বুঝতে পেরেছি। এবং পিঠে থাপ্পড় ফাপ্পড় মারতো, মেরে বাড়ি নিয়ে আসতো। কিন্তু তারপরেও আবার আমাকে, আমি যেহেতু জন্তু জানোয়ার অনেক কিছু ভালোবাসি, চিড়িয়াখানা যেতে ভালোবাসি, ও তারপরেই আমাকে হয়তো নিয়ে গেল চিড়িয়াখানায়। আমি আমার খাতা পেন্সিল নিয়ে চিড়িয়াখানায় গিয়ে ড্রয়িং করতাম। আমি যদি বলি যে এই সাধনা যেটা আপনার চলছে, শিল্প সাধনাটা আপনার এরকম পর্যায়েই আছে যে তখন মায়ের হাতে আপনি ওই একজনকে পাঠিয়ে তাড়া দিয়ে যেন নিয়ে আসে। হ্যাঁ, আমার মনে হয় এটা বিয়ের পরেও কি চলেছে যে ওই একটা পাখি ভোরবেলায় ৩টের সময় ডাকবে, কন্টিনিউ ছবি এঁকে আছে। এখন আবার না, পাখিটা সেটা ছিল। সেটা পাখিটা এখন আবার আপনাকে অ্যালার্ম দেয় যে এবার ঘুমাবার সময় হয়েছে, এবার হ্যাঁ, ঘুমাও। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আমার এই স্টুডিওতেই হতো। এই স্টুডিওতে হতো। হ্যাঁ, কারণ আমি ৩টে অবধি ছবি আঁকতাম যতক্ষণ রাত্রে, কারণ আমি আনন্দবাজার চাকরি করা, হ্যাঁ, তারপরে বাড়ি এসে আবার ছবি আঁকা। পরবর্তীকালে আমি ছেড়ে দিলাম পরবর্তী চাকরিটা। ছেড়ে দিয়েছেন একদমই তাই। কিন্তু ওই সময়টা আমি, ওটা যেন একটা অ্যালার্মির মতো ছিল, যে হ্যাঁ, ৩টের পাখিটা। সময় পাখিটা ডাকলো, তখন বুঝলাম ৩টে বেজে গেছে। কিন্তু পারফেক্ট ৩টের সময় পাখিটা ডাকা শুরু করতো। তো তখন আমি এসে শুয়ে পড়তাম আবার। আবার আমি আনন্দবাজার যেতাম বেলাতে, কারণ সুনীলদা টুনিলদা সব আমরা অনেকেই বেলায় গিয়ে কাজ করতাম, মানে আমিও বেলাতে যেতাম। সেটার জন্য আমাকে অনেক কিছু বলা হতো, কিন্তু আমি শুনতুম না, কারণ আমি একটা পা বাইরে আছে, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। ঠিক। মানে চাকরি ছেড়ে দিতেই পারি যে কোনো হ্যাঁ, সময়, এই একটা ফ্যাক্টর। তো কিন্তু যে প্রসঙ্গটা বলছিলাম সেটা হচ্ছে মানে আমার মায়ের হুম, ব্যাপারে। আমার মা এমন একটা মানুষ, মানে এমন মহিষী ঠিক, মহিলা, ঠিক। যিনি মানে আমাদের প্রত্যেক দাদা ভাই সবাইকে এত ভালোভাবে দেখতেন। আমার মা কখনো আমাদের গায়ে হাত দেয়নি, জানো তো, কখনো গায়ে হাত দেয়নি, কারণ মায়ের হাতে লাগতো, মায়ের হাত নরম ছিল। আর সেই জন্যে মা কথা বন্ধ করে দিত। আমরা দেখতাম মা আমাকে কোনো কথার উত্তর দিচ্ছে না, কোনো একটা তো দুষ্টুমি ওইটা করেছি, তো মারার থেকেও অনেক বড় না? মারার থেকে অনেক বড়। অনেক বড় হয়ে যাচ্ছে? কারণ কোনো একটা অন্যায় কাজ করেছি, হ্যাঁ, কোথাও দুষ্টুমি করেছি, মা কথাই বলছে না আমার সঙ্গে। ও মা অমুক তমুক এইসব যা বলছি, ঠিক, ঠিক। কিছু আমার খিদে পেয়ে গেছে, কোনো উত্তরই নাই। তখন মায়ের পায়ে হাত দিয়ে বললাম আর করবো না, আর কখনো করবো না। তারপরে মা কথা শুরু করলো। ঠিক, ঠিক। আর তারপরে আমরা ধরো কোনো অসুস্থতা হয়েছে, আমাদের যে রিক্সা করে নিয়ে যেত মা, ওইটা একটা ব্যাপার। মায়ের মানে কোলের মধ্যে প্রায় মাথাটা শোয়ানো, এবং আহ, সামনে পর্দা দেওয়া, আর বাইরে রোদ্দুর, ওই ভেতরটা একটা কি অদ্ভুত সুন্দর একটা ব্যাপার লাগতো, বুঝেছো কি তো? সুন্দর বোঝাচ্ছেন। মানে ওই পরিবেশটা আমাদের চোখের সামনে ভাসছে। মানে জি, ভেতরটা ছায়া, অন্ধকার, আলো কম, জি। এবং মায়ের কোলে বসে আছি, এবং শরীর খারাপ, মায়ের বাইরে কোল। রোদ্দুর, ওইটাতে এনজয়মেন্ট ছিল কিন্তু, জানো তো? জি। মায়ের সঙ্গে ডাক্তারখানায় যাওয়া। আর যিনি ডাক্তার ছিলেন তিনিও খুব ভালো ডাক্তার। আপনি আরেকটা আমি কথা এড করার চেষ্টা করব এখানে। আপনার মা এতটাই শক্তিশালী ছিল যে যখন তার আপনাদেরকে তৈরি করতে গিয়ে, শিল্পী তৈরি করতে গিয়ে নিজের গয়না পর্যন্ত দিয়ে দিতে কোনো বাধা ছিল না। না, যদি ওটাই আমি হচ্ছে শুনি। মজার, যে আমার মা যখন আমার বাবা মারা যান তখন জি, ক্লাস 7 এ পড়ি। তারপরে আমার দাদা সবে চাকরিটা ঢুকেছিল ওই সিএসসি তেই। ও কিন্তু পড়াশোনা করা খুব এই লোক, কিন্তু মানে চাকরি-বাকরি ঢোকেনি। ব্যাংকেও চাকরি পেয়েছিল কিন্তু যায়নি। একটু পলিটিক্যাল লোক ছিল আরকি, বুঝেছো দাদা, তো? ওই বড় দাদা আরকি। বড় দাদা। তো সেই কারণে তখন ওর সঙ্গে যুক্ত ছিল, বুঝেছো তো? মানে চাকরি-বাকরি করতে চাইছে না। কিন্তু আল্টিমেটলি বাবা সিএসসি তে ঢুকিয়ে দিল। কিন্তু তারপরে আমাদের মানে পারিবারিক সমস্যাটা বেড়ে গেল আরকি। তো সবে মাইনেটাও বেশি নয়। তো কিন্তু দেখাশোনাটা করতো, এবং তখন থেকে কিন্তু আমি ওই প্রফেশনালি
কাজটা বলছেন না কমিক্স টমিক্স করা থেকে শুরু করে, তখন থেকে কিন্তু আমি আমার নিজস্ব রোজগার কিন্তু শুরু করে দিয়েছি। আমরা প্রত্যেক ভাই কিন্তু তাই চেষ্টা করতাম। ঠিক ঠিক। আর মা চেষ্টা করতেন আমাদের যাতে পড়াশোনাগুলো এগিয়ে যায়, সেই জন্য অনেক গয়না কিন্তু উনি বিক্রি করেছেন, বাধা দিয়েছেন, সেগুলো ফিরেও পাননি, অনেক সময় হয়েছে এরকম। কিন্তু অনেক যারা আত্মীয় স্বজন ছিলেন আমাদের, মাকে বারবার জিজ্ঞেস করতেন, তুমি গয়না বেচে দিচ্ছ কেন, গয়নাগুলোকে নষ্ট করছো কেন? বলতো না না আমি নতুন গয়না গড়ছি। মা সবসময় বলতো আমার এরা নতুন গয়না, আমার ওই সোনার গয়না পরে থেকে কি হবে? কি ভাবনা, তাই না? মানে এইটা হচ্ছে আমার মা, মানে যার কোনো তুলনা হয় না। এবং শেষ বয়স অবধি আমি কিন্তু আমার বাড়িতে টেলিফোনটা আনিনি বাড়ি থেকে, ওই বাড়িতে আমি এখানে গিয়ে বুথে গিয়ে মাকে ফোন করতাম প্রতিদিন সন্ধ্যায়। তারপরে আমি প্রতিদিন সন্ধ্যায় এবং মা মারা যাওয়ার পরেও আমি কিন্তু বুথে গিয়ে মাকে ফোন করতে আবার ফিরে আসতাম। মানে অভ্যাসটা হয়ে গেছিল। এমন অভ্যেস হয়ে গেছিল। মানে এখনো আমার মানে সবসময় কিন্তু আমি কাজ করার সময় মাকে প্রণাম করে কাজ শুরু করি। কারণ মা ছাড়া আমাদের কিছু হবে না। মানে এমনই একটা মানুষ ছিলেন, আমি ধরুন এমনও হয়েছে যে আমি বিবাহিত যখন হই, তারপরে ওর সঙ্গে আমার স্ত্রীর সঙ্গে মায়ের কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি হচ্ছে আরকি। তখন আমি যখন এসে বললাম, "কেন তুমি মায়ের সঙ্গে এরকম ঝগড়া করছো?" মা বলল, "তুই যা, তুই তোর আসনে গিয়ে বস। হ্যাঁ, তুই এখানে আসবি না। এটা মহিলাদের ব্যাপার। তুই এর মধ্যে ঢুকবি না।" এবং এও আমাকে তাই শেখায়, তুমি কোনো ঢুকবে না। মহিলাদের ব্যাপারে তুমি কথা এটা কিন্তু সবথেকে বড় শিক্ষা, তাই না? সবকিছু ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু ভালো শিক্ষা পেয়েছেন আপনি। তখন আমি বসে গিয়ে আমার নিজের কাজে বসি। হ্যাঁ, তারপরে যা, যা হওয়ার নিজেরাই মিটিয়ে দেয়, এরকম হয়। কিন্তু আমাকে ঢুকতে দেবে না। মানে মা আমাদের যা, যা হতো সব মাই দেখাশোনা করত বেশিরভাগই। কেন বাবা নাই? না বাবা অতটা বাবা এমনি করতেন কিন্তু বাবা একটু অন্যরকম ছিলেন। বাবা ঠিক। আ সি তে চাকরি করতেন। মাই দেখতেন সব। বাকি ব্যবস্থাগুলো বাবা দেখতেন। ঠিক। আর দাদারাও ছিল। যেমন কমলাক্ষদা। হ্যাঁ, আমি যখন এইবারে আমার ফার্স্ট হচ্ছে, কমলাক্ষদা যখন আর্ট কলেজে ঢোকে, আমি তখন আ মানে ক্লাস 8-9 এ পড়ি আরকি। আমি সায়েন্স নিয়েই পড়েছি। পড়ে তারপরে কমলাক্ষদা আর্ট কলেজে ঢোকার পর না আমি কিন্তু আর্ট কলেজে যে কাজ করছে, সেই সঙ্গে আউটডোর করতে যেত, সেগুলোর সঙ্গে আমি যেতাম। পুরো মানে আর্ট কলেজটাকে দেখা, জি। তারপরে আউটডোর স্টাডি গুলো করা, যেগুলো মানে আমার হুম, হুম। মানে ১ম থেকে করার আগেই অনেক ঠিক। আগে থেকে শুরু করে দিয়েছি। তো এই একাডেমিক ওয়ার্ক গুলো, সেগুলো কিন্তু অনেক আগে থেকে শুরু। আমি আবার হায়ার সেকেন্ডারি পরীক্ষা মানে পরীক্ষা দিয়ে এইবার ৩ মাসের যে ছুটিটা থাকে, সেই সময় আমি একটা নিউজ দেখলাম, এই আমাদের পত্রভারতীর যে কিশোর ভারতী বইটা বেরোয়, তাতে দেখলাম যে একটা কমিক্সের কম্পিটিশন। সেই কম্পিটিশনে তখন আমি একটা এপ্লাই করলাম এবং আমি একটা কমিক্স আঁকলাম। ১৬ পাতা না কত পাতা করে করতে হবে। তো ওইটা করার পরে ওটা আমার আমার কমলাক্ষদারই এক ছাত্রীর একটা লেখা ছিল, লাইব্রেরি ঘরের রহস্য বলে। সেইটাকে আমি চিত্রনাট্য করলাম। করে কমিক্সটা কতটা ছবি আঁকতে হবে, কতটা লেখাটা যাবে, সব ডিজাইন গুলো তো করতে হয়। সেইটা করে আমি ওদের ৩ টে পুরস্কার ছিল। একটা হচ্ছে বিষয়, যে লেখা ৪ টে ছিল। চিত্রনাট্য আর ছবি আঁকা, এই ৩ টে ছিল। ঠিক, হ্যাঁ। ঠিক। তা আমি ছবি আঁকা মানে কমিক্সের যে আঁকা, ছবি আঁকা, তাতে ফার্স্ট হলাম। ফার্স্ট হতে আমি যখন ওরা আমাকে ৳১০০ পুরস্কার দিল। তখন ৳১০০ অনেক দাম। ৳১০০ দিয়ে আমাদের ট্রাম ভাড়া ছিল তো ১৩ পয়সা ১২ পয়সা এরকম। ৳১০০ দিয়ে আমি একটা চেয়ার টেবিল কিনলাম। তার আগে আপনি মেঝেতেই করছেন। মেঝেতেই করতাম। ওই চেয়ার টেবিলে আমার ছাদের ঘরটায় হ্যাঁ, ওটা আমার স্টুডিও তৈরি হলো ঠিক। এবং তারপর থেকে আমি যা, যা কাজ করতাম সবই ছাদের ঘরেই করতাম। আর বড়, বড় কাজগুলো বারান্দায় করতাম। এইবার এই যে আমার দাদার সঙ্গে যেতাম, অ্যা তার ফলে আমি আবার গভর্নমেন্ট আর্ট কলেজ, তারপর ওই কমিক্সটাতে ফার্স্ট হলাম এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়
ও আমার তো ওই সময়কার বন্ধু একদম। ও আমার একই ক্লাসমেটেরই মতো। ওর বাবা দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, উনি ছিলেন এডিটর। ওনার কাছ থেকে কিন্তু অনেক আমি প্রিন্টিং এর ফ্যাক্টরে এটার মানে পত্রভারতীর এডিটর। পত্রভারতীর আচ্ছা editor। আচ্ছা। আর ওনার দাদাও ছিলেন। আহ, তো উনিও অনেক লেখালেখি করতেন, কিন্তু ত্রিদীপ তখনও মানে এর সঙ্গে যুক্ত হয়নি আর কি। ঠিক। তখন শুধু ওই লেখালেখি করা শুরু করেছে। ও হাসেন্ডেই পাস করে, ঠিক। তখন বিদ্যাসাগর ওই কলেজ আছে না, হুম। ওখানেও কলেজে ঢুকলো। তারপরেই ও এবার পরে যুক্ত হয়েছে। তখন আমরা ওখানে ওদের যেখানে প্রেস আছে ঠিক। তার নিচের ঘরে, ওইখানে গিয়ে আমরা ওই তখন সিগারেট ফিগারেট খাওয়া, ওই লুকিয়ে আমরা দুজনে সিগারেট খেতাম। তারপরে অনেক মজার গল্প টল্প। তার সব থেকে বড় জিনিস হতো ওখানে নারায়ণ দেবনাথ আসতেন, আচ্ছা। সূর্য রায়, ময়ূক চৌধুরী, শৈল চট্টোপাধ্যায়, মানে যিনি চিরঞ্জিতের বাবা, আর ওরই বোন, মানে ছোট ছেলে হচ্ছে আমার বোন, মানে ক্লাসমেট আর্ট কলেজের। আমি ফার্স্ট হয়ে ঢুকলাম, বুবু সেকেন্ড হলো। মানে আসেন্ডি পরীক্ষার পরে ঠিক যখন আমি যুক্ত হলাম পত্রভারতীর সঙ্গে, পুরো আমি জুড়ে গেলাম। ওদের সব কমিক্স করা, অনেক বইয়ের অনেক লেখার ইলাস্ট্রেশন। আর ওই দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের ওনার দীনেশ কাকু, ওনার আমাকে উনি আমাকে ওনার সব উপন্যাসগুলো আমাকে দিয়ে করাতেন, ওই আচ্ছা। লেখার ঠিক। উপন্যাসের গল্পের ছবিগুলো। আর তা অনেক কভারও করেছি অনেক ওনার বই। পত্রভারতীর অনেক কাজ করেছি আমি। এখনো আমি ওদের পুজোর সংখ্যার প্রচ্ছদটা আমি করে যান। করে দিই। এখন তো অন্য বেশি করি না। তো ওই যে ওই যে ওইসব লোকগুলোর সঙ্গে আমার আলাপ, হ্যাঁ? মানে যারা, মানে এখন ভাবাই যায় না ওইরকম কমিক্স কেউ করতে পারে, একদমই। হ্যাঁ? বা ঐরকম ছবি আঁকছেন। তাদের পাশে থেকে আমার অনেক কিছু শিক্ষা লাভ হয়েছে, এবং ওখানে একটা আড্ডাও হতো। আর ময়ূক চৌধুরী অসাধারণ, অসাধারণ গল্প বলতেন। যেগুলো মানে খুবই উনি যে যেমন লিখতেন, যেমন ছবি মানে কমিক্স গুলো করতেন, ছবি আঁকতেন, সেগুলো কিন্তু পড়লে তোমার একটা অদ্ভুত ফিলিং হবে। আর নারায়ণ দেবনাথ তো বেশি কথা বলতেন না, অল্প স্বল্প কথা বলতেন। একটু জিজ্ঞেস করতাম, বা ওনাকে আমরা ফলোও করতাম, একটু কিরম ভাবে করছেন না করছেন দেখতাম কাজগুলো। অনেক কিছু শিখেছি কিন্তু এখানে। বুঝতে পেরেছি। মানে আমরা যেমন সত্যজিৎ রায়ের থেকে, মানে সন্দেশ পত্রিকা। তার পরবর্তীকালে আমি যখন ফাইন আর্টসে ঢুকলাম আনন্দবাজারের এই মানে তার গভর্নমেন্ট আগে কলেজে। গভর্নমেন্ট আর্ট কলেজে, তখন কিন্তু আমাদের যে বন্ধু বান্ধব, হ্যাঁ। হ্যাঁ, আমাদের আর্ট কলেজটা একটা অন্যরকম ছিল। মানে বলে বোঝানো যাবে না। মানে আমি ওটা আমাদের না জন্মভূমির মতো। মানে যেমন স্যার সেরকম স্টুডেন্ট। ওটা আমাদের জন্মভূমি বলা যায়। বুঝতে পেরেছো? ঠিক। আমাদের শিল্পর জন্মভূমিই বলা যায়। কারণ ওখান থেকেই তো আমরা আসল শিক্ষাটা লাভ করলাম, একদম, একদম। এবং মাতৃভূমিও বলা যায়। কারণ এইরকম একটা আর্ট কলেজ, মানে এটা ব্রিটিশদের তৈরি। হুম। ওখানে একটা ব্রিটিশ একাডেমিক একটা ফ্যাক্টর রয়েছে। বুঝতে পেরেছো? ঠিক। সেইটাও ছিল, আবার ইন্ডিয়ান আর্ট ছিল। সব রকম বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কাজ করতে হয়েছে। তার ফলে আর আমরা প্রত্যেকেই যারা বন্ধু-বান্ধব, আমরা প্রত্যেকেই আমার থেকে অনেকে অনেক কিছু বলতো, "সুব্রত এটা ঠিক করে দে।" হ্যাঁ? এইসব ছিল। আর ওরা আমাকে খুব ভালোবাসত। আচ্ছা, বন্ধু বান্ধবের আপনি নামও বলতে পারেন কয়েকটা, যাতে ওই আমাদের তো নলেজে থাকে। তরুণ থেকে আচ্ছা। শুরু করে অনেকে আছে। বিমল। বিমল, বিমল আমি বিমল তো তার আগে হচ্ছে কি, আমি মিউজিয়াম স্টাডি করতাম। আচ্ছা। তখন বিমল কাঁধে ব্যাগ নিয়ে পাঞ্জাবি পরে ওখানে আসতো মিউজিয়ামে। আর আমি আর অনিরুদ্ধ বলে আর এক বন্ধু ছিল। তখন দেখছি বিমল আসছে। মানে তখন বিমলকে আমি ভাবছি বোধহয় আর্ট কলেজে পড়া সিনিয়র আর্টিস্ট কেউ একটা। হ্যাঁ, একটু ভয়, ভয় লাগতো ওকে মানে। মানে লুক এন্ড ফিলটা। হ্যাঁ, তারপর ভাবতেন যে বয়স একটু আমাদের থেকে সিনিয়র। ও এমনি একটু সিনিয়র, আমার দাদার বয়সী, আমার অপরের দাদার বয়সী। তো ওই সময় আমি ও আরো আগে থেকে না ইয়ে একাডেমিতে বা অনেক, অনেক জায়গায় কিন্তু কাজ করা শিখতে যেত। ঠিক, ঠিক। তারপর যখন আমি আর্ট কলেজে ঢুকলাম, ঢুকে আমাদের ১ম ক্লাসেই দেখলাম বিমল বসে। বুঝতে পেরেছো? আমার যেহেতু দাদা বাইরে, মানে তখন আর্ট কলেজে পড়ে, আমাকে বাইরে বেরিয়ে ওই আড্ডা-ফাড্ডা মারতে বারণ করত। বলত যে, "তুই
ওই সময় বসে ভিতরে বসে স্কেচ করবি। তখন আমি বসে ওই যারা বন্ধু বান্ধব রয়েছে বা আমাদের যে মডেল রাখতো সেই মডেলদের নিয়েই আমি ওরা যে ড্রেস খুলছে, ড্রেস পরছে, রেস্ট নিচ্ছে, কে ছিল মডেল? সব ছিল। তখন সবাই। সোনাদি বলে একজন ছিলেন, আচ্ছা তারপরে ফুলকুমারী তো ছিলই, আরো সরস্বতী বলে একটা মেয়ে ছিল। আচ্ছা আচ্ছা, এরকম অনেকে এসেছে গেছে। বুঝতে হ্যাঁ, পেরেছি বুঝতে পেরেছি। তারপরে আবার আমরা হাওড়া স্টেশন যেতাম, ঠিক। শিয়ালদা যেতাম, আমি, বিমল, আমার আরো সব বন্ধু তরুণ টরুণ সবাই যেতাম। তো এই সবগুলো করে আমরা কিন্তু ওই যে পরিবেশ নিয়ে যে আমরা কাজগুলো করতে পেরেছি হ্যাঁ সেটা কিন্তু এখন আর করতে পারে না। মানে এখন সবাই মোবাইল দিয়ে করে তো, ঠিক, মানে আপনি বলছেন সামনে গিয়ে এখন অন স্পট করে না। স্পট করেন আর। আমরা যেমন এখানে কেষ্টপুর ছিল, তখন ওটা ভিলেজ ছিল, জানো তো, ঠিক ঠিক পুরো গ্রাম, ভেতর দিকে মাটির বাড়ি, গাছপালা, ঠিক। সব মানে পুকুর, মানে একটু ভেতরে ঢুকলেই না ওটা পুরো একদম গ্রাম। সেইখানে গিয়ে আমি আর বিমল গিয়ে স্টাডি মানে সারাদিন ধরে মানে স্কেচ করতাম বা ওয়াটার কালার করেছি। আর এমনিও যেসব স্পট আমরা স্পটে গিয়ে কাজ করতাম, এই বাজারে গিয়ে বসে, ঠিক। সমস্ত জায়গায়, সব জায়গাতেই কিন্তু আমরা আমাদের মতো করে একটা কম্পোজিশন তৈরি করতাম, যার সঙ্গে কিন্তু ওই এর মিল ওই নেই, রিয়েল মিল নেই কোনো। রিয়েল মিল নেই। কারণ হচ্ছে আমি ওখানে আরেকটা জিনিস ঢোকালাম, হ্যাঁ বুঝতে পেরেছো? আমার মনে হচ্ছে এই জায়গাটা, যে জায়গাটায় বসে কাজ করছি, মনে হচ্ছে একটা কিছু দরকার। তখন ঘুরে গিয়ে দিলাম ওখানটা কুকুর শুয়ে আছে, হ্যাঁ, তখন ওটা তাকে entry ঢুকিয়ে করবে। দিলাম। হ্যাঁ, এরকম, বা কোনো একটা আচ্ছা। মানুষ ঠেলা গাড়িতে শুয়ে আছে, হ্যাঁ, ঠিক। কোনো দিকে, তাকে সামনে নিয়ে এলাম। এরকম নানা রকম ভাবে বুঝতে পেরেছি। স্কেচগুলোকে, ওটা ডকুমেন্টারি তো নয়, ওটা আমার সেটাই, একটা সেটাই। ছবি। সেটা আমার কতটা নেগেটিভ স্পেস থাকবে, কতটা পজিটিভ স্পেস থাকবে একটা ছবিতে, ঠিক। সেইটা কিন্তু একটা ফ্যাক্টর ছিল। কারণ সাদা ছাড়াটা একটা ব্যাপার কিন্তু। একদমই নেগেটিভ হ্যাঁ, স্পেসটাও অনেকটা ব্যাপার। হ্যাঁ, এগুলো সব আমার দাদার থেকেই প্রথম থেকেই শিখেছি। এবং ফার্স্ট টাইম আমি যখন আর্ট কলেজে পরীক্ষাটা দিই, তখন আমি যেটা করেছিলাম, আমাদের একটা ভেনাসের মূর্তি ছিল, হুম। সেইটা আমি কিন্তু স্ট্রাকচারাল ড্রয়িংটা ফার্স্টে করেছিলাম। তারপরে আমি টর্সো অব্দি ছবিটাকে মানে কমপ্লিট করেছিলাম, বুঝেছো? ঠিক। বাকিটা আমি মানে মানে ফেস টু মুখটাও খুব একটা ভালো করে নয়, স্ট্রাকচারাল ফর্মটাই রয়েছে। বাকির টর্সো অব্দি এই হাঁটুর কাছাকাছি অব্দি একটু ফিনিশ করে স্ট্রাকচারাল ছবিটাই ছেড়ে দিয়েছি। মানে তাতে ওটার প্রতি বোঝা গেল আমি ছবিটা আঁকতে জানি। এবং যেটা ওয়াটার কালার করেছিলাম, সেটা করেছিলাম আমাদের যে জগৎ মুখার্জি পার্ক ছিল আমাদের হ্যাঁ রাজবল হ্যাঁ পাড়ায়, হ্যাঁ। ওইখানে তাস খেলা হতো সন্ধ্যেবেলা। আমি গিয়ে অনেক সময় বসে বসে তাস খেলাগুলো দেখতাম। আমি দেখতাম এই লোক ওই একটা মোমবাতি বা কিছু একটা জেলে যে লাইটটা পড়ছে, সেটা কিন্তু ওই লাইটটা আস্তে আস্তে বিভিন্ন মুখে কিভাবে পড়ছে, ঠিক। অপোজিট ভাবে আলোটা পড়ছে তো, ঠিক। তলার দিক থেকে আলোটা যাচ্ছে, তারপরে গিয়ে মাথার ওপরে আলোটা করছে দেওয়ালটায়। তো এইরকম একটা ওয়াটার কালার আমি কম্পোজিশনটা করে এসেছিলাম। এবং সেই ছবিটা আমাদের অনুপ রায়, ওনার বাবা ছিলেন মতন জগদীশ রায় বলে, আহ, উনি আমার ওই ছবিটা রেখে দিয়েছিলেন। এরকম মানে কাজ করার মধ্যে, এবং আমরা যে মডেল স্টাডি করতাম সেখানেও আমাদের কিন্তু বিকাশ দা, আহ, যেমন লালু বাবু ছিলেন, লালুদা সেই মুহূর্তের আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ফার্স্ট আর সেকেন্ড ইয়ার। লালুদা ছিলেন, লালু প্রসাদ সাউ, নিরঞ্জন দা, ঠিক। এইসব টিচারদের কিন্তু পেয়ে আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সবই করতে হতো। সবই করতো তা। তখন হরেন দা ছিলেন আমাদের মাস্টারমশাই, হরেন্দ্র, আহ, উনি, হরেন দাস। তো উনিও নিজে কাজ করতেন, আমরাও ওনার থেকে শিখতাম। আর উনি কিন্তু সবসময় কাজ করতেন ওখানে ঠিক। বসে বসে, এচিং করতেন, করতেন। তার সঙ্গে আমরাও মানে খুব ভালো সময়টা কিন্তু, মানে ঠিক। ওরা মাস্টারমশাই পাওয়া, তো ওই মাস্টারমশাই কিন্তু এখন পাবে না আমার মনে হয়। গণেশ আলী আপনার স্যার ছিলেন? হ্যাঁ, গণেশ আলী তো আমাদের মিউরাল শেখাতেন, আর বিকাশ দা আমাদের পেন্টিং হ্যাঁ। শেখাতেন। আমাদের তো মানে বিকাশ দা ছিলেন, ঈশা মোহাম্মদ ছিলেন। প্রথম যখন আমি পোর্ট্রেট শিখি, মানে অয়েল পেন্টিং এ, তখন কিন্তু আমাদের প্রথম ঈশা মোহাম্মদের কাছেই শিখি। কারণ উনি আমাদের থার্ড ইয়ারে বোধহয় ঈশা মোহাম্মদ আমাদের
ওটা শেখাতেন পোর্ট্রেট। এমনি কম্পোজিশনের পেন্টিং করার জন্য যে পেন্টিং গুলো আমরা করতাম সেগুলো বিকাশ দা শেখাতেন। আরো দু একজন মাস্টার ছিলেন আমাদের ড্রয়িং শেখাতেন। কিন্তু আমরা যেমন আহ, আমি যখন প্রথম পোর্ট্রেটটা করি তখন কিন্তু মানে ঈশা মোহাম্মদ উনি কিন্তু অবাক হয়ে গেছিলেন যে আমি মানে এমন একটা অ্যাঙ্গেল থেকে কাজটা, আমি জায়গা পাচ্ছি না, আমার সবাই মিলে এসে তাড়াতাড়ি ইজেল গুলো বুক করে তো, ঠিক ঠিক মানে তখন হয় কি আমি একটা সাইডে পড়ে গেলাম, কিন্তু ওই অ্যাঙ্গেলটা এমন একটা ইন্টারেস্ট, মানে শক্ত অ্যাঙ্গেল, ঠিক। সেইখানে পোর্ট্রেটটা আমি যখন করলাম তখন কিন্তু সবাইকে উনি দেখালেন যে তোমরা এই পোর্ট্রেটটা দেখো কি সুন্দর করেছে ঈশা মোহাম্মদ। এটা কি, তারপরে ওনাকে দিয়েও আমরা একটা পোর্ট্রেট করিয়েছিলাম, কিভাবে করতে হয় না করতে হয় উনি দেখিয়েছিলেন, খুব সুন্দর। এরকম বিকাশ দাও আমাদের আহ, অনেক কাজে নিজে হাত দিয়ে অনেক কাজ করে দেখিয়ে দিয়েছেন কিভাবে, মানে ওই যে ওয়াশ পেন্টিংটা করতে হয়, মানে মানে একটা বডি করে তারপরে যে আমরা রংটা ট্রান্সপারেন্ট কালারগুলো লাগাই সেইগুলো কিভাবে লাগাতে হয়, তারপরে অনেক কম্পোজিশন কিভাবে করতে হবে সেগুলো তো শেখাতেন। এই সবগুলো কিন্তু আগে আমাদের একটা লেআউট করানো হতো, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেই লেআউটটা স্যাংশন হলে তারপরে ফাইনাল পেন্টিংটা হতো। এগুলো পরীক্ষার সময় ছিল, কিন্তু সারা বছরে কিন্তু আমরা নিজের মতো নিজে কাজটা করতাম। তবুও সেগুলোর মধ্যেও কিন্তু ভুল ভাল হলেও ওনারা সেটা বুঝিয়ে দিতেন। আর বিকাশদার ব্যাপার হচ্ছে কি, বিকাশদার তখন অতটা কিন্তু মার্কেট হয়নি যখন আমরা আর্ট কলেজে পড়ি, আচ্ছা, তখন কিন্তু তারপরে আনন্দবাজারের সঙ্গে অনেক যোগাযোগ হওয়ার পরে উনি আহ, ওরা কিন্তু ওনার প্রচুর পাবলিসিটি করেছিলেন, তখন সবারই করেছেন। তখন কিন্তু আর্ট মার্কেটটাই মানে আর্ট কলেজের আমরা যখন মাঝামাঝি সময় তখন থেকে কিন্তু আমরা দেখতাম ওনাদের যখন শো হতো, আহ, প্রতিটা শোয়ে অনেক ছবি, ভালো ভালো ছবি দেখতাম, যেগুলো যেগুলো আমরা দেখে মানে অনেক কিছু শিখতাম, অনেক কিছু জানতে পারতাম। আর উনি একটু আমাদের সমাজ সমাজের বিষয় নিয়ে, আমাদের উত্তর কলকাতার যে বিষয়টা, প্রতিটা মানুষ, তাদের বাড়িঘর, তাদের পরিবেশ, তাদের সম্পর্ক, হ্যাঁ, তার সঙ্গে আহ, মানে রাস্তা, তাদের রিক্সাওয়ালা বা নানা রকমের বিষয় উনি কাজ এগুলো বিষয়ে করেছেন। থাকতো। হ্যাঁ, একটা বিষয় থাকতো। সেই যেমন আমি বলছি নকশাল আমলে একটা ছবি ছিল ওনার, যে একটা দেওয়ালে অনেকগুলো গর্ত, গুলি লেগেছে, সেখানে সেই মানুষগুলো ছায়ার মতো ওই ছায়াগুলো দিয়ে ওরা দেয়ালগুলো আটকে রেখেছে, বুঝতে পেরেছে? বুঝতে পেরেছি। ওটা হচ্ছে ওর উপরে একটা লেখা থাকতো যে ওই দেওয়ালটা আমাদের আর কি, এটা অমুক পার্টির দেওয়াল, ওটা অমুক পার্টির, এরম সব লেখা থাকতো। সেটা ওইখানেই ওরা দেওয়ালগুলোকে গার্ড করে রেখেছে, ছায়াগুলো, আর গুলি দিয়ে দেওয়ালগুলো সব গর্ত করা। তারপরে এমনিও অনেক স্কুলে পড়াচ্ছে, মানে বা একটা হচ্ছে অনেকের চোখগুলো তারা এমনভাবে চোখগুলো আঁকা যে তারা কিছু দেখতে পাচ্ছে না বা বুঝতে পারছে না, এরকম ব্যাপার। স্যার আমরা যখন আপনার কাজ দেখি সেটা হচ্ছে পত্রিকার যে কভার পেজ হয়, দুর্গার প্রচুর আপনার কাজ হুম, রয়েছে। এমনকি আমি এখানে এসেছি, সেখানেও দেখতে পাচ্ছি আপনার এই যে ছবিটা বিশেষ করে হুম। দেখাবো আপনাকে, যে এই থিমটাও আপনার নিজের তৈরি করা। হ্যাঁ, দুর্গাপুজোর সঙ্গে। না, এর মধ্যে একটা অশোকদার প্রভাব আছে। অশোকদা তো আমার মাস্টারমশাই ছোট বয়সের। হ্যাঁ, হ্যাঁ। অশোকদা এসেও এই ছবিটা দেখে আমার পাশে আর আমার সঙ্গে বসেছিলেন। এখানে এসছেন? হ্যাঁ, অশোকদা আমার বাড়িতে তো আসতেন তো আচ্ছা, আচ্ছা। শেষ দিকে, এবং আমার স্টুডিওতেও উনি ওখানে ছবি আঁকতেন, সেগুলো আমি আমার অনেককে বিক্রি করে অনেকে টাকা দিয়ে দিতাম। আবার প্রতি মাসে অনেক একটা আমি টাকা পয়সা দিতাম। শেষ দিকে ওনার খুব শরীর খারাপ, অসুবিধা হয়ে গেল, তখনই আমি অনেকটা দেখাশোনা করেছি। স্যার আমি জানি আপনি দুর্গাপূজা আপনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই কারণেই, কারণ আপনি ছোটবেলা থেকে কুমোরটুলি যেতেন, সেখানে কাজ হুম। করতেন। আবার আপনি ঠাকুরও তৈরি করেছিলেন, প্রতিমা। হ্যাঁ, বহু ঠাকুর তৈরি। একটু জানতে পারি? আমি তো বাড়িতেই যে সরস্বতী পুজো হতো আচ্ছা। সেটা করতাম। আমার দাদার বন্ধুদেরও অনেকের
জন্য ঠাকুর বানিয়ে দিতাম। যেমন আমাদের সীতাকান্ত ব্যানার্জি লেন, আমাদের রাজবল্লভ পাড়ার যে বাড়ি, ওটার ওই ক্লাবে আমাদের খেলার আসর বলে একটা ক্লাব ছিল। সেই ক্লাবে প্রতি বছরই যখন আমি আর্ট কলেজে পাশ করার আগে থেকেই ওটা করছি, মানে বহুদিন ধরে অনেকগুলো ঠাকুর মূর্তি আমি তৈরি করেছি। জি। আর পাড়ার সরস্বতী পুজো ঠাকুরের মূর্তিও আমি তৈরি করতাম। জি। তা এই সবগুলো তো ছিলই ছোট বয়স থেকে। ছোট, ছোট দুর্গা করা, যত রকমের মূর্তি ঠাকুর সবই করেছি। কিন্তু আ যেটা আমি পরে জাজমেন্টে এলাম, আর যেটা হচ্ছে অশোকদার সঙ্গে। হ্যাঁ। একদম ছোট বয়স থেকে অশোকদা যখন ঠাকুর করতেন, তখন আমরা একদম ছোট বয়সে দেখতাম। তারপরে আমি যখন ছবি আঁকা শুরু করলাম, জি। তখন অশোকদাকে গিয়ে দেখাতাম। অশোকদা ওগুলো দেখে কেমন হয়েছে, কেমন হচ্ছে না ঠিক সব বুঝিয়ে দিতেন। মানে এইটা কিন্তু আমার ১ম শিক্ষক কিন্তু উনি, অশোক গুপ্ত। অশোক গুপ্ত। তারপরেই অশোকদার যে অরিজিনাল যে কাজগুলো, সেগুলো হচ্ছে একদম এইসব এর বাইরে। মানে আমাদের যে কি বলবো, ট্র্যাডিশনাল যেটা চলছে ট্র্যাডিশনাল সব কাজগুলো ভেঙে দিয়েছে পুরো। পুরো তার বাইরে বিষয়বস্তু নিয়ে, এবং হাই রিলিফ ওয়ার্ক, মানে বিরাট বড় ধরো ৩০ ফুট ৪০ ফুট জি। ব্যাক সাইড ওই প্লাইবোর্ড, জি। তার আগে দরমা দিয়ে করতেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। তারপর ওই কাপড়ের দিয়ে যেমন করা হয়, মাটি দিয়ে মাখিয়ে, এঁটেল মাটি দিয়ে গলে মাখানো হয় না, আটা দিয়ে, তারপরে রংটা করতেন। ঠিক। এবং কালারটা উনি স্প্রে দিয়ে করতেন। আবার যেটা হাতে ড্রয়িং করতেন, সেই মানে হাতের পার্সপেক্টিভটা যেটা উঁচুতে থাকলে হুম। কতটা অ্যাঙ্গেল করতে হয়, সেইটা কিন্তু মানে অশোকদার ওখানে বসে, আমরা পাশে বসে যখন রং নিয়ে ধরছি, ঠিক। অশোকদা ড্রয়িং করছেন, তখন কিন্তু বুঝতে পারছি আসল ড্রয়িংটা কিরকম হওয়া উচিত, যাতে লোকে মানে পাবলিক যখন দেখছে তখন গ্রাউন্ড কিভাবে ফ্লোর থেকে দেখবে? কিভাবে দেখতে পাবে। এই যে পার্সপেক্টিভ ড্রয়িং, তার মধ্যে অনেক জিনিস শিখেছি, যেটা মানে অশোকদার থেকে আলপনাও শিখেছি। আচ্ছা। অসাধারণ আলপনা করতেন। আমি তো কলসি-টলসিগুলো আলপনা করা হতো। তারপর সুনীল দার সঙ্গে আমি যুক্ত ছিল, সুনীল পাল। সুনীল পালের সাথে। উনিও অশোকদার, যেহেতু অশোকদা ঠিক। তো ওনার বাড়িতেই থাকতেন ১ম এ। আর সুনীল দাও যেতেন। আর ওখানে দেবব্রত বিশ্বাসের গান চলত। বুঝতে পেরেছেন? মানে পুরো পরিবেশটাই অন্যরকম। এই আমি, বিমল, সনাতন-টনাতন সবাই আমরা যারা এইখানকার শিল্পী, প্রত্যেকেই অশোকদার সঙ্গে কিন্তু মানে 100% যুক্ত আমরা। মানে সেটা ইনফ্লুয়েন্স হোক বা সরাসরি, সরাসরি। সরাসরি পুরো। এবং মানে আমরা কাজও করেছি ওনার হ্যাঁ, সঙ্গে। হ্যাঁ। যেটা হচ্ছে আমি বিশেষ করে করেছি। আর সেটা হচ্ছে উনি যাই কাজ করুন, সবকিছু কাজের মধ্যে কিন্তু একটা ভারতীয় কলার যে ব্যাপার রয়েছে, তার সঙ্গে যে সামাজিক আ দৃষ্টিভঙ্গিগুলো, পরিবর্তনগুলো, অসুর মানে হচ্ছে মানে ষড়রিপু, হ্যাঁ? সেই ষড়রিপুকে সরিয়ে দেওয়া। বুঝতে পেরেছো? সেই ভাবনাটাকেও সেইসব ইমপ্লিমেন্ট করতে। ভাবনাগুলো করা, এবং উনি পরে একটা করলেন, সেটার নাম হচ্ছে সড়ঙ্গ। মানে একটা ক্লাব হল। সেখানে কি আপনিও কাজ করছেন? না, ওনার কাজ সাথে? মানে কি, তখন আমি আস্তে, আস্তে সরে গেলাম। অ্যাকচুয়ালি কাজ বলতে আপনি কি বলছেন? মানে উনার সঙ্গে কিভাবে কাজ করতেন আপনি? উনার সঙ্গে আমি রংটা লাগাতে বললেন। আচ্ছা, আপনি করতেন তখন সেটা? হ্যাঁ, বলল মাটিটা তুমি লাগাও। ঠিক। এইসব মাটি-ফাটি লাগানো। তারপর ফাইনালি উনি ওটা করতেন। এই সব কাজই এই সবই করেছি। কাজ করেছেন। হ্যাঁ, পাশে থাকতেই হতো। কারণ উনি একা কত আর উঠবেন নামবেন। ওখানে বাঁশের করা সব কাঠের করা। তাতে উঠতে হতো। বুঝেছো তো? অনেক উঁচু তো। আচ্ছা। তো সেই সব কাজগুলো করা, তার সঙ্গে সমস্ত জিনিসটাই কিন্তু মানে অন্যরকম। এবং ওনার বিষয়বস্তু যেটা সারা কলকাতায় কোথাও ছিল না। লোকে অতটা বুঝতও না। পরবর্তীকালে যখন থিম মেকিং হলো, আরো আগে গিয়ে উনি কাজ করছেন এগুলো। অনেক আগে থেকেই উনি এটা শুরু করেছেন। যেটা আমি তখন আ মানে জন্মাবার পর থেকেই আরকি। একটু বড় হওয়ার ক্লাস 2-3 তে পড়ি তখন থেকে। সেই সময় থেকে, এবং এই যে তারপরে যখন থিম মেকিংটা শুরু হলো, হুম, হুম। যেমন আমাদের আর্ট কলেজ থেকে যারা পাশ করেছে, অ্যা প্রদীপ রয়েছে, তারপরে আ তরুণ তো ওদের গুরুদেব বেশিরভাগ এদের। কারণ হচ্ছে ঠিক। তরুণ ওই চাঁদের হাটের আসল লোক,
এবং ওর হাতেই সব তৈরি, যারা পরবর্তীকালে কাজ করেছে এবং তরুণ নিজেও অনেক কাজ করেছে। তরুণের অনেকগুলো জিনিসে দক্ষতা ছিল, ও তো ভালো খেলতো, ফুটবল। ফুটবল খেলতো, আমরাও খেলেছি একসঙ্গে, মানে এমনি ওই টিমে নয়, মানে আর্ট কলেজে পড়ার সময়। তা তার সঙ্গে ওর গান, ও মানে অসাধারণ গাইতো লোকসঙ্গীত, এবং ও নিজেও কিছু গান মানে লিখেছে, হ্যাঁ। লিখে করেছে। সেটা আপনি তখন থেকে দেখেছিলেন তখন? হ্যাঁ, ও মানে আমাদের আর্ট কলেজে অনেকগুলো অনুষ্ঠান হতো, তো সেখানে ও গানও করেছে, আর এমনিও গান শোনাতো। বা আমাদেরকে বলেছিল যে আমরা ছিলাম কলেজের মধ্যমণি, এরকম ৩ জন। আমাদের বন্ধুত্বের কোনো ও মানে কোনো রেষারেষি ছিল না, ছিল, অবশ্যই ছিল। রেষ- এটা ছিল কোনোবারও তরুণদা পাস করতে মানে আপনার থেকে টপ না, করতে পারে। ওইসব ভাবতাম না। হ্যাঁ। সেটা আলাদা কথা। ঠিক। সেটা কে কি পেয়েছে না পেয়েছে সেটা ব্যাপার না। সেটাই। ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি কি হয়েছে সেটাই তো আসল, না? কারণ অনেকেই আছে যারা খুব বেশি মার্কস পেয়েছে, পায়নি, তারা কি ভালো আর্টিস্ট হয়নি? ওটা নিয়ে ব্যাপার নয়, ওটা একটা হেলদি কম্পিটিশন। সার্টিফিকেট, হ্যাঁ, ওটা কোনো ম্যাটার করে না ম্যাটার অবশ্যই। করে না, মানে সমাজ গড়তে গিয়ে তরুণদার অবদান এখনো তো চলছে কাজ। এখনো চলছে। এবার আমার স্যার একটা প্রশ্ন আছে এখানে প্রশ্নটা এরকম যে আপনি তাহলে জাজমেন্ট এলেন কিভাবে? জাজমেন্ট আমি এসেছি প্রথম থেকে আনন্দবাজারে শুরু করেছিলাম, আমায় নিয়েছিল ওরা। আমি ছিলাম বিকাশ দার সঙ্গে ওই প্রথম ষষ্ঠীর দিন। হ্যাঁ। ওই দিন অবধি কাগজটা বেরোতো, হ্যাঁ। ওই মানে সপ্তমীর দিন থেকে বন্ধ হয়ে যেত, সপ্তমীর দিন কাগজটা বেরোতো। বিকাশ দাকে নিয়ে আমি অনেকগুলো জাজ, বিকাশ দা জাজ, আপনি সাথে সাথে আমি যেতেন? সঙ্গে নিয়ে এটা কোন কোম্পানি ছিল? আমাকে টাকা, আনন্দবাজারে। আনন্দবাজারি। হ্যাঁ, আর এশিয়ান পেন্টস ছিল না? তখন এশিয়ান পেন্টস আসেনি বোধহয়, এসেছিল, কিন্তু সেখানে আপনারা যুক্ত ছিলেন তখন না। যুক্ত ছিল। আচ্ছা। তার পরবর্তীকালে আমি অনেকগুলো বড় বড় কোম্পানির সঙ্গে ওরা আমাদের জাজ হিসেবে নিত। শুরুটা ওই সময় বলো 85 সাল এরম সময় থেকেই, তখন এশিয়ান পেন্টস এসে গেছে তখন থেকেই। তারপরে আস্তে আস্তে ওই আনন্দবাজার তো এভরি ইয়ার, তার সঙ্গে আজও পর্যন্ত করে যাচ্ছি। মানে আনন্দবাজারের সাথে? আনন্দবাজারের সঙ্গে এখনো রয়েছি, আমি বিমল দুজনেই। ঠিক, এইটা হচ্ছে আপনারা হচ্ছেন চূড়ান্ত পর্বের, হ্যাঁ, তাই তো? আচ্ছা, চূড়ান্ত পর্ব। তাই ভাবে ওরা। বুঝতে পেরেছি। ফাইনাল জাজমেন্ট আমরা করি। আপনারা করেন। এশিয়ান পেন্টস এর সঙ্গে কিভাবে যুক্ত? এশিয়ান পেন্টস এসে আমাদের বাড়িতে এসে আমাকে করেছে, ইনভাইট করেছে। না, মানে আমি বলছি এখনো যুক্ত? হ্যাঁ, সেটা প্রত্যেক বছর যুক্ত থাকেন? ফোন করে আমাকে যে এবারে, গত বছর তো আমি ছিলাম না, এই গত বছর 2025? 25-এ ছিলাম। আমরা তো আর ওদের করি না যে হ্যাঁ, অ্যাপ্লাই করি না। ঠিক। ওরা আমাদের ডাকে, যে যারাই করে তারা ডাকে। আমরা কারোর সঙ্গে অ্যাপ্লিকেশনে যাই না। ঠিক। তো সেই হিসেবে অনেকগুলো জাজমেন্ট করে আসছি, অনেক বছর ধরেই করছি। তো জাজমেন্ট যখন করেন তখন আপনারা কি দেখেন? আমরা শিল্পকলা দেখি, পরিবেশ দেখি, ঠিক। তারপরে অ্যাম্বিয়েন্স তো দেখতেই হয়, মূর্তি দেখি, ঠিক। মানে কতটা রিলেটেড হচ্ছে একটা বিষয়, সেই হিসেবে আবার এদের জাজমেন্টে ভাগাভাগি আছে। হ্যাঁ। যে মূর্তির ওপর একটা, আবার যারা খুব ভালো বানিয়েছে, মানে থিমটা খুব ভালো করেছে, বা তাদের উপস্থাপনাটা ভালো, হ্যাঁ, সেইগুলোর উপর নির্ভর করে সবকিছু আলাদা হবে। এখন তো অনেক পাল্টে গেছে, এখন তো অনেক টেকনোলজিটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ছিল, ধরো কাঁচ দিয়ে একটা ঠাকুর বানালো, বা পুরো মণ্ডপটা ভাঁড় দিয়েও হয়েছে, ঠিক। হ্যাঁ, সেরকম আমিও যেমন, এখানে নতুন পল্লী আছে, নতুন পল্লীতে প্রথম আমি করেছিলাম, ওটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে অজন্তা ইলোরা, ঠিক। অজন্তা নিয়ে আপনি করেছিলেন? আমি ঠিক। ওটা করে দিয়েছিলাম। ঠিক। কারণ ওরা তখন না কোনো জায়গা নিয়ে এগুলো হতো, হ্যাঁ। আর এখন হয়ে গেছে কি, সেই জায়গাগুলো ওই গেলে দেখে মনে হয় থিম দেখতে এসেছি। যেমন ধরো কোণার্কে যদি যাই, আগে আমি যেমন পরিবেশটা দেখেছি ফাঁকা, কোনো নেই, এখন সব ঘিরে টিরে পাশে দোকান ফোকান করে ওই পুজোর থিমের মতো দেখতে লাগে, মানে রিয়েল জায়গাগুলো। রিয়েল জায়গা। ঠিক, বুঝতে পেরেছি। ঠিক। সেরকম ওগুলো কিরকম পাল্টে গেছে না। তখন যে আমরা নেচারের মধ্যে থাকতো, মানে আমরা অনেক উঠতাম, পাহাড়ে উঠতাম, দেখতাম, করতাম, এই সবগুলো পাল্টেও যেমন গেছে, তেমন মানে সবই তো একটা বিজনেস একদমই। ওরিয়েন্টেড হয়ে গেছে। একদমই তাই। যাই হোক, মানে পুজো ব্যাপারটাও তাই, আমাদের থিম মেকিং গুলো এত ভালো, মানে
এত পাল্টেছে যেটা সারা বিশ্বের কাছেই বিস্ময় একটা, বিশ্বের কাছে। কারণ এইভাবে একটা দুর্গাপুজোকে উপস্থাপিত করা ঠিক। এবং তার জন্যে এত পরিশ্রম করা, এত ভালো, ভালো টিম তৈরি করা, যারা বিভিন্ন কাজের জন্যে যারা চাষবাস করে তারা এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। যারা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু এইখান থেকে অনেক কিছু সুযোগ সুবিধা পায় এবং এদের তো রয়েছেই। একদমই তাই। তার সঙ্গে যারা থিম মেকিং করছে তাদেরও একটা কিন্তু ভাবনাগুলো কিন্তু যেমন পার্থ আছে, পার্থ দাশগুপ্ত, আমাদের ভবতোষ, সবার নাম অনির্বাণ-টনির্বাণ সবার জানো তুমি। আ এরা প্রত্যেকেই কিন্তু ভালো, ভালো কাজ করে যাচ্ছে বরাবর। তবে সেখানেও আবার কম বেশি হয়, হ্যাঁ? ঠিক। সেটা আবার একটা কেউ করেছে যেটা অদ্ভুত নতুন লাগলো। কোনটা বলুন? গণেশ হালুইয়ের যে একটা স্কেচ করে দিয়েছিলেন, ঠিক। সেইটা দিয়ে একটা দুর্গা মূর্তি করেছিল। এটা আপনার কাছে নতুন লেগেছে? এটা উত্তর কলকাতার ছিল, আমি জাজমেন্ট ছিলাম। ওটা কিন্তু সত্যিই নতুনত্ব ছিল। কারণ ঐরকম একটা ড্রয়িংকে ওইরকম একটা স্ট্রাকচারাল প্যাটার্নে নিয়ে যাওয়া, দেখে দূর থেকে স্কেচই মনে হচ্ছে। হ্যাঁ, সত্যি। হ্যাঁ, আচ্ছা স্যার, একটা বলুন যে ধরুন আপনি এশিয়ান পেইন্টসেই ছিলেন, ধরে নিন। হ্যাঁ, এবার আপনি ওই মূর্তিটা আপনি দেখলেন। হ্যাঁ, আপনাদের জাজ রয়েছে ৪ জন ৫ জনের চূড়ান্ত পর্বের হ্যাঁ, জাজ। হ্যাঁ, আপনার মনে হলো এটা নতুন, এটাকে আমি প্রাইজ দিতে চাই। হুম, বাকিরা বলছেন না। হ্যাঁ। তো সেটা কি পসিবল যে না, না, সেটা নিয়ে আমরা লড়াই করি। আপনি লড়াই করবেন? আপনি আপনার পক্ষ রাখবেন, ওরা হ্যাঁ, ওদের পক্ষ হ্যাঁ, রাখবে। লড়াই ঠিক। করে আল্টিমেটলি একটা জায়গায় আমরা দাঁড় করিয়ে দেবো। ঠিক, সেটা কি কারণ এরকম? সেটা আমি যুক্তি দিয়েই করব। ঠিক, সেটা কি ওইটার থেকে আরো একটা ভালো হতে হবেই, তবেই সে আরেকটা পাবে। হ্যাঁ, না হলে কিন্তু হ্যাঁ, হবে না। পাবে না। মানে ভালো হতেই কারণ হবে। আমরা অনেক দেখেছি আ পরিবেশটা খুবই মানে গাছপালা দিয়ে একটা করা থিম মেকিং এর মধ্যে আসতেই পারে না জাজমেন্টে। এরকম অনেকগুলো পুজো দেখে যেগুলো মানে এর মধ্যে এসছে। আমি তো ১ম তো নাম্বার দিতাম সবাই। ঠিক। নাম্বার অনুযায়ী একটা সিস্টেম তৈরি হয়। ঠিক। যেটা এশিয়ান পেইন্টস এ হয় সেটা হচ্ছে স্ক্রিনে সব করা হয়। আমরা যে যা নাম্বার দিয়েছি, ঠিক। হ্যাঁ, সেই অনুযায়ী ভাগাভাগি করে ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করে একটা মানে নাম্বার তৈরি হলো। ঠিক। কে কোনটা কতটা ভালো হয়েছে না হয়েছে। তারপরেই আসল জাজমেন্ট গুলো শুরু হয়। এইবার কোনটা এবারের সেরা পুজো, কোনটা এবারে নতুন ধরনের পুজো, ঠিক। হ্যাঁ? কোনটার মূর্তি ভালো, এইবার ভাগাভাগিগুলো তখন আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি না। আমরা একটা করি মানে নিজেদের পক্ষ রাখা হয় খুব ভালোভাবে, হ্যাঁ, স্ট্রংলি। হ্যাঁ। সেটা হচ্ছে আমরা বোঝাই, প্রত্যেকেই প্রত্যেককে বোঝাই। আল্টিমেটলি আমরা সবাই অ্যাডজাস্ট মানে হয়ে যাই আরকি। আচ্ছা, আমি যদি এখন ১ বছর, যেকোনো ১ বছরের যেটা আপনার মাথা থেকে আসছে, এরকম একটা ফাইনাল জাজমেন্ট না এর। একবার হয়েছিল, অ্যা আমি নাম করব না। হুম। সে সঙ্গীত করে আমাদের যে সে অনেক কিছু আ মানে খুব সাধারণ পুজো দেখেই তার ভালো ভালো লেগেছে। লেগেছে। বুঝেছেন? সেটা তো আর সেখানে করা যায় না। ঠিক। এরকমও রয়েছে। আর অনেকটা রয়েছে একটা হয়েছিল সেটা ওর সঙ্গে একটু কথা মানে ঝগড়াঝগড়ি হয়েছিল। সেটা হচ্ছে ও আমাদের আ রূপম ইসলাম। ঠিক। ও ছিল যার। ও যেটাকে করছে খুব সাপোর্ট করছে, সেটা কিন্তু সেইরকম হয়নি। আচ্ছা স্যার, কি অ্যাঙ্গেলে সেরকম হয়নি মনে হচ্ছে? না, সেটা হচ্ছে আমরা আরো ভালো, ভালো কাজ দেখেছি। সেটা একজন একটা মিউজিক ছিল একটা পায়ে করে ওর উপর দিয়ে হেঁটে গেলে কিছু মিউজিকের একটা টোন টোন বাজবে। আসছে। ঠিক। আর বাকিটা মূর্তিটা খালি খড় বাঁধা। সেটা ওনার ওটা ভালো লেগেছে। মানে ওটা ভালো লেগেছে। কিন্তু আপনাদের ভালো লাগেনি। ওটা মানে শোনো, একটা জিনিস হচ্ছে সব মানুষের ভালো লাগার একটা ব্যাপার আছে। ঠিক। শুধু আমার ভালো লাগা নয়, শুধু তোমার ভালো লাগা নয়। সব মানুষের ভালো লাগতে হবে। সব মানুষ শিক্ষিত হবে জিনিসটা দেখে। ওটা দেখে কিন্তু কোনো শিক্ষা লাভ করছি না। ওটা দেখছি ইনকমপ্লিট একটা ওয়ার্কের মতো। আমরা তো দুর্গাপুজোয় এসেছি না? হ্যাঁ, আমরা তো অন্য কিছুতে আসিনি। আমরা কি এইখানে এটা দুর্গাপুজো? বুঝতে পেরেছি। সেরকম। মানে একটা তো জিনিস চাই যেটা মানে মা দুর্গা হচ্ছে একটা শক্তিশালী নারী, যাকে আমরা দেখতে যাই। তাকেও ওইভাবে দেখি এবং পরিবেশটাও সেইভাবে দেখি। তার মধ্যে অনেক খেলনা দোলনাও থাকে। সবকিছু থাকে, আলোর খেলা, এর খেলা, সাউন্ড থাকে, মিউজিক থাকে। সবকটা মিলিয়েই একেকটা থিম একেক রকম হয়।
অনেক থিম আছে যেগুলো আনবিলিভেবল, হ্যাঁ, যেগুলো ভাবাই যায় না এমন করেছে। সেগুলো তো আমাদের মানে ফার্স্টে রাখতেই হবে, তাই না? স্যার এই যে ধরুন কোন অ্যাঙ্গেলে জাজমেন্ট করা হচ্ছে, এর কি কোনো লিফলেট বা বুকলেট আপনাদেরকে কোম্পানি থেকে দেওয়া হয় যে এই অ্যাঙ্গেল ধরাবে, না পুরোটাই আপনাদেরই না, না, আমাদের কোন, কোন বিষয়ে কি নাম্বার দিতে হবে আপনাদের কাছে থাকে? সেই প্লেটগুলো দেয়, পেপারস গুলো দেয়। সেই পেপারসগুলো কি ওই যেগুলো ইয়ে আছে মানে ক্লাব না, কমিটি তারা জানে ওগুলো? না, যে ক্লাব কমিটি কেন কিভাবে জানবে? কাজ করব, কি করলে আমি এগিয়ে যাব, ক্লাব কমিটির সঙ্গে কোনো সম্পর্ক ওগুলো নেই। সম্পর্ক থাকে না? আমরা তো গাড়িতে বসে ওগুলোর নাম্বারগুলো লিখি। নাম্বারগুলো লেখেন। আচ্ছা স্যার আপনি বলুন যে আপনার বন্ধু হচ্ছে তরুণদা, হ্যাঁ। ঠিক আছে? আবার আপনার আরেক বন্ধু হচ্ছে বিমলদা। হুম। যখন বিমলদার আপনি যাচ্ছেন ২ জাজ, আর যখন তরুণদার মতন চাঁদের হাটের যারা শিল্পী রয়েছে তাদেরকে যখন দেখছেন, হ্যাঁ। তখন আপনার কতটা প্রভাব ওখানে খাটাতে মানে পারেন? মানে খাটাতে ওখানে এরকম কোনো প্রভাব, অটোমেটিক চলে আসে না? না, না, ওটা প্রভাব যে আসে বন্ধু না। যেহেতু না, 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 ওসব প্রভাব নেই। আসে না? না, না, এটা ভবর কাজ, এটা মানে তরুণদার না, 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 চাঁদের হাটের কাজ। না। ওরা এমনিই অসাধারণ কাজ করে। ঠিক। কোনো একটা বিষয়ও পাবেই। ও পাবেই। এটা পেয়ে আসছে। সেখানে তো বাদ দেয়া যাবে না, না? যে এমন কাজটা করছে সে অন্য কেউ পারবে না সেটা করতে। যেমন লাস্ট ইয়ারে সল্টলেকে যেটা করেছিল, হ্যাঁ? 25 এ বোধহয়। ওই যে 24 মিউজিক, জল 24 পড়ে, পড়ে যে হ্যাঁ, মিউজিকটা বাড়ি বাজছে, বিন্দু। তার সঙ্গে যে একটা হুম, বাচ্চা মেয়ে দুর্গা, ঠিক। হ্যাঁ? কিশোরী মেয়ে। ঠিক। এই থিমটাই তো অন্য কেউ ভাবতে পারবে না যে এই যে সাউন্ডটা আসছে, ঠিক। হ্যাঁ? একটা জলের ড্রপ দিয়ে ওই বালতিগুলো, ওই গামলা, প্লাস্টিকের গামলার আওয়াজগুলো হচ্ছে। এইটা তো ইম্পসিবল থিম একটা। যেটা ভবই ভেবেছে, ভবই করেছে। এবং এই যে উপস্থাপনাটা করা, যে এইটাকে ঠিক মতো করে দেওয়া, এটা কজন পারবে? তাই না? ওটার ওই টেকনোলজিটা জানা দরকার না? মানে রেগুলার আপডেট করে পাবলিককে নতুন কিছু দেওয়া। ওটা নতুনই দেওয়া। মানে মানুষ ওখানে গিয়ে বেরোতে চাইবে না। এখানে স্যার ২ টো প্রশ্ন, খুব ইম্পোর্টেন্ট প্রশ্ন। একটা হচ্ছে যে আপনারা যখন পুজোর মানে ইয়ে দেন, কি বলে? যখন জাজমেন্ট আপনারা দেন, তখন অনেকের বক্তব্য থাকে যে জাজদেরকে ক্লাব কমিটি, যারা বড় ক্লাব কমিটি তারা ঠিক মানে না, না, কোনোভাবে কিছু একটা করতে পারে। আপনি কিছু বলবেন এই না। নিয়ে? আমরা যেটা যারা করি, কমপ্লেইন করে? আমরা যেটা করি, আমরা কেউ আমাদের নম্বরটা দিয়ে করি না তো। ঠিক। আমরা সবাই মিলেমিশে এটা করি। আচ্ছা আমি যদি স্যার আপনাকে কিনে নিই, না, তাহলে কি আমি ইফেক্ট আমি পড়বে না আমি ওখানে? কারো কাছে বিকৃত হইনি না, এখনো। যদি ধরুন একজনকে কিনে নেওয়া হলো, তাহলে কি ভোটের ইফেক্ট পড়তে পারে? না, ভোটের ইফেক্ট পড়বে না। ঠিক, আমরা অনেক বড় মন্ত্রীদেরও পুজোর সঙ্গে ঠিক। যুক্ত, মানে জাজমেন্টে গেছি তো। হ্যাঁ, সেখানে কিন্তু আমরা যে জাজমেন্টটা করেছি তারা কিন্তু কিছু আপনাদেরকে কেউ জানায় কিছু বলে না। জানায়। জাজমেন্ট নিয়ে কখনো আমরা এরকম কোনো প্রসঙ্গ পাইনি। এখন কে পেয়েছে না পেয়েছে আমি জানি না। এশিয়ান পেইন্টস এ এবার একটু একটু হ্যাঁ, হয়েছে, গন্ডগোল হয়েছে। গন্ডগোল হয়েছে এটা। কিন্তু এটা কি কারণে হয়েছে আমি জানি না। এটা যারা জাজমেন্ট করেছে বা ওদের যে বিষয়গুলো তাদের ব্যাপার। কিন্তু আমরা যখন জাজমেন্ট করেছি এতদিন পর্যন্ত যা করেছি, আমরা কিন্তু কোনো বদনাম পাইনি। ঠিক। কারণ এগুলো প্রত্যেকেই, যারা আমরা অনেক আলোচনা করে আল্টিমেটলি ওটা কিন্তু তৈরি করেছি। একদমই তাই। কারণ আমি একাই বলে দিলাম তা তো নয়। ঠিক। এটা আমরা সবাই মিলেই যারা দেখছি, প্রত্যেকে আমরা নিজেদের দর্শনটাকে ওখানে তুলে ধরছি। ঠিক। সেইটার দ্বারা ওই জাজমেন্টটা আসছে। সেখানে কোনো আমাদের ওই ওরকম পরিচিত কেউ বা আমরা তখন কিন্তু ওইটার মধ্যে ডুবে ওটার আছি। মধ্যে ডুবে আছেন তখন। হ্যাঁ। আপনার বাড়িতে আমি কাশীবোস লেনের একটা আমি পিকচার দেখলাম, দুর্গার হুম, হুম। পিকচার। এইবারে যেটা উঠে এসেছিল সেটা হচ্ছে ওই তো আ আমাদের অনির্বাণ দা। অনির্বাণ করেছিল, হ্যাঁ, ওই যে লীলা মজুমদার। লীলা মজুমদার। কিন্তু ওর যে বিল্ডিং এর যে স্ট্রাকচারটা ছিল, হ্যাঁ, প্যান্ডেলের যে স্ট্রাকচারটা ছিল, সেটা একদম হুবহু ডেনমার্কের যিনি আর্টিস্ট আছেন, হ্যাঁ, যিনি হ্যাঁ, আর্টিস্ট হ্যাঁ, আছেন, হ্যাঁ, যিনি হ্যাঁ, হ্যাঁ। বানিয়েছেন, তিনি বলেছেন যে ওটা একদম হুবহু কপি করা আছে। হুম। যেহেতু আপনি জাজ, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এরকম কি করা যায়? একদম একজনকার আর্ট, ধরুন আমি সুব্রত গঙ্গোপাধ্যায়ের যে আর্ট আছে, আমি একটা কোনো প্যান্ডেলে দিয়ে দিলাম, না, এটা করা যেতে পারে? ওটা আমরা জেনেই তো, দেখেই তো বুঝতে পেরেছি। আপনি বুঝতে পেরেছিলেন হ্যাঁ, আপনারা? ওগুলো বলা মানে মুখে বলব কেন? সেটাই। আর সেকেন্ড হচ্ছে যেমন আমাদের সুজিত বসু যে করেন, হ্যাঁ।
উনি তো বিভিন্ন একটা কোনো বুর্জ বুর্জ খলিফা খলিফা, এরকম টাইপের। ওনার যে থিম মেকিং গুলো, ঠিক। ওর প্রতি বছর তো আমি ওই এগুলো আমি করি, ব্যানারের যে ঠিক। ছবিগুলো ঠিক। হবে সেই ছবির দুর্গা টুর্গা সব আমি আচ্ছা। এঁকে দিই। এবং ওই শারদীয় যে শুভেচ্ছা টুভেচ্ছা গুলো হয়। ওইসব লেখাগুলো আমার লেখা ছবি, আচ্ছা, ক্যালিগ্রাফি গুলো। প্রত্যেক বছর আপনি করেন? না, ওটা একবার করে দিয়েছিলাম, সেটাকেই ব্যবহার করে। ঠিক, ঠিক। আর ছবিগুলো প্রতি বছর চেঞ্জ করি, যে বিষয় নিয়ে কাজগুলো করেন তার ধারণা নিয়ে আমি কাজ ঠিক। করি। তো কিন্তু উনি তো যেহেতু কোনো জাজমেন্টের সঙ্গে মানে জাজের মধ্যে হ্যাঁ, হ্যাঁ, এইসব কম্পিটিশনে নেই। কম্পিটিশনে নেই, সুতরাং ওটা একটা সুবিধে। ঠিক। কারণ লোকে কিন্তু এমনি দেখতে আসে মানে আমাদের হ্যাঁ, শ্রীভূমির পুজো, হ্যাঁ, এত ভিড় হয় ভাবা যায় না। ঠিক। কিন্তু এটার জন্যে ঠিক। এটা কিন্তু সুজিত দা খুব ভালো কাজ করেছে, যেটা জাজমেন্টে না গিয়ে বা কোনো কম্পিটিশনে না গিয়ে নিজের যে জিনিসটা তুলে ধরা, সেটা অন্যরকম একটা ভাবনা। আমাদের তো ভালোই লাগে। ঠিক। আর ওটার আমিও একবার একটা থিম করেছিলাম, ২ বার করেছিলাম। আচ্ছা, শ্রীভূমির? হ্যাঁ, আচ্ছা, একবার একটা ১ম যখন উনি আসেন করতে, তখন আমাকে বললেন যে আমি তখন একটা রাজবাড়ি করেছিলাম ঠিক, ঠিক। ফার্স্ট টাইমটা। তারপরে একটা স্পেস নিয়ে করেছিলাম, আমাদের যে গ্রহ নক্ষত্র ওইসব ঠিক। ছিল নিয়ে। তবে ওগুলোর লাইট ফাইট এত কম, ওনার একটু পছন্দ হয়নি আরকি। কারণ খুব লাইট আলো-টালো পছন্দ করেন। ঝলমলে অ্যাকচুয়ালি উনি হ্যাঁ। পাবলিকের জন্য পুজোটা করেন। হ্যাঁ, খুব ঝলমলে পুজো করতে চায়। ঠিক। যেটার জন্যে আ প্রচুর আলো এইসব ব্যাপার থাকে। যার জন্যে আমি আর তারপরে অন্য লোককে দিয়ে করিয়েছি। তো এটা ভালোই করে যাচ্ছে। একটা সবসময় ইয়েতে আসে, কথাবার্তাতে আসে যে একটা জাজ প্রায় ২০ বছর ৩০ বছর ধরে ফাইনাল জাজমেন্টে রয়েছে। তার ফলে তো এদেরকে হাতে করা তো খুব সহজ হয়েই যায়। ঠিক আছে? এমন একটা সংগঠন আছে, আমি আমি যদি নাম এখন বলছি না, যে সেখানে গিয়ে সেই জাজেসরা চাও খাচ্ছে। তো তো সুতরাং এদেরকে আগে চেঞ্জ করতে হবে। এতদিন ধরে না থেকে ২ বছর অন্তর, অন্তর চেঞ্জ করতে হবে। ২ বছর অন্তর, অন্তর। হ্যাঁ, বাইরে থেকে জাজ হোক। তো আপনাদের কি মনে হয় যে আপনারা যে কয়েকজন মুখ রয়েছেন, সেই ছাড়া কি আর পশ্চিমবঙ্গের মধ্যে জাজ নেই? না যেগুলো বলছে, যারা কমপ্লেইন গুলো আসছে পুজো কমিটিরা, সেগুলো একদম বেকার বলছে? না, না, থাকতেই পারে। তাতে আমাদের কি মতামত আছে? আমাকে ডেকেছে তাই আমি জাজমেন্ট করছি। হ্যাঁ, মানে সেখানে আপনাদের তো কিছু করার নেই। না, আমাদের কিছু করার নেই। আর আমরা কারো মানে প্রভাবটাকে ওর মধ্যে ব্যবহার করি না। আমি তো এখন খাওয়া-দাওয়া খুব মানে আমার এও নেই। আ মানে মেডিকেল রেস্ট্রিকশন এও থাকি। ওইসব খাইয়েও তো আমায় কিছু করতে পারবে না। সুতরাং ওইসব বলে কোনো লাভ নেই। সেটাই, সেটাই। কারণ আমি সামান্য খাবার-দাবার খাই, খেয়ে জাজমেন্ট করি। তারপরে আমার মধ্যে আমি না কোনো এইসব ব্যাপারের মধ্যে থাকিই না, না। সে তো আমরা দেখলাম স্যার। কারণ অ জাজমেন্ট জিনিসটা আলাদা। এর মধ্যে আমাদের মধ্যে কোনো প্রভাব নেই। না, আমি সত্যিই বলছি। অ্যাকচুয়ালি অনেক কানাঘুষো ছিল। আমরা যেমন আজকে ধরো বৃত্ত কমপ্লিট করলাম। আমরা তো অনেক ভালো, ভালো পুজো দেখেছি। হ্যাঁ, এখন হ্যাঁ। কারা কি বলছে না বলছে আমাদের পেছনে, আমি পেছনে তাকাই না। সেটাই। তার কারণ হচ্ছে আমি যখন গাড়ি চালানো শিখি, আমার ড্রাইভার যখন ফাইনাল আমায় গাড়ি চালানো শেখাচ্ছে, তখন আমাকে বলছে, আমি এদিক ওদিক করছি তো, পেছনটা আপনার নয়। আপনি সামনে তাকিয়ে গাড়ি চালান। পিছনটা অন্যের। পিছনে আপনাকে সবাই দেখছে। ঠিক, ঠিক। আপনি শুধু সামনে তাকিয়ে চলুন। পিছনটা আপনি আয়না দিয়ে আপনি সামনে তাকিয়ে চলুন। পিছন দিকটা আমার নয়। এটা ওরাই শিখিয়েছে। যেমন আমি একটা ছবি এঁকে কে কি সমালোচনা করলো, হ্যাঁ। এই যে জাজমেন্টে কে কি সমালোচনা করছে, এসব দিকে তাকাই না। ওসব তাকিয়ে আমার কোনো লাভ নেই। তার সামনের বছর আমার ডাকবে না, ডাকবে না। ঠিক। কি যায় আসে? কারণ এটাও তো আমাদের পরিশ্রম, একদমই। তাই না? আমাদের তো সারারাত সারাদিন জেগে, জেগে এইসবগুলো করতে হয়। শুধু একটা নয়, প্রায় ৩-৪ টে ৩-৪ টে পুজো। পুজো, পুজো না, মানে কম্পিটিশনকে দেখতে কম্পিটিশন, হয়। হ্যাঁ। সেখানে আমাদের তো অনেক পরিশ্রমও আছে এবং সেগুলো দেখে সিলেক্ট করা, এখন যেমন হয়েছে, এখন ধরো তুমি কোনো জিনিস অরিজিনাল না দেখলে বুঝতে পারবে না। তুমি যদি তাজমহলের ছবি দেখো, ওটা কি তাজমহল? তাজমহল? না। ওটা তাজমহল নয়। ওখানে গিয়ে দেখতে হবে। যেমন আমরা মোবাইলে অনেক কিছু দেখি, সেটা যদি সামনাসামনি দেখবি সেটা কিন্তু আসল তো ওরকম আপনারা নয়। কি প্রত্যেকটা সামনাসামনি গিয়ে দেখেন? না, পরে ১ম তো এটা দেখলাম। হ্যাঁ। তারপর অনেকগুলো সামনাসামনি দেখা হয়ে যায় না আমার। জাজমেন্ট তো শুরু হয়ে যায় তারপরে। তখন আমি বুঝে যাই যে এটা ওখানে পুরোটা দেখতে পাইনি। না, ১ম এ দেখে আপনাদেরকে আবার ভিজিট করতেই হয়, হ্যাঁ, তাই না? ভিজিট করতে
ভিজিট করতে হয়। হ্যাঁ। আচ্ছা, আমি যে যতটা বুঝতে পারলাম সেখানে আপনাদের জাজমেন্টের আপনার হিসাব অনুযায়ী কোনো রকম সত্যি সমস্যা হয়তো নেই। দর্শকদের নিয়ে কিছু, কিছু প্রশ্ন বলে লোকে, মানে আলোচনা করে যে এখন আমরা যখন যাই তখন কি প্যান্ডেল বানাচ্ছে গ্যালারির মতন, সেটা কিছু বোঝার মতন ক্ষমতাই নেই। অন্ধকার প্যান্ডেল। এইটা কি আমাদের এখনকার দুর্গাপুজোকে মাকে মা বলে মনে হচ্ছে না? হ্যাঁ, এরকম কিছু হ্যাঁ। ছড়াচ্ছে এগুলো। তো আপনার কি স্যার মনে হয় যে এটা দর্শকদের ক্ষেত্রে যে বুঝতে পারছে না, বা বা যেগুলো এখনকার গ্যালারি করছে, অন্ধকারের মতন করছে, এইগুলো দর্শকরা নিজেরা ফিল করতে পারছে না, বাচ্চারাও বুঝতে পারছে না। এরকম অনেক মানুষের এটা বক্তব্য। আপনি যেহেতু একজন জাজ চূড়ান্ত কমিটির, আবার আরেকদিকে মানে খুব বিখ্যাত একজন শিল্পী। এই দুটো দিক থেকেই আপনি বাচ্চাদের মানসিকতাটা একটু বলবেন যে তারা কি সত্যি বুঝতে পারছে এইগুলো? শোনো, বাচ্চারা কিন্তু সব ভালোবাসে। ঠিক, বুঝতে পেরেছো? ঠিক। আলোও ভালোবাসে, অন্ধকারও ভালোবাসে। আমাদের ছোট বয়সে আমরা কিন্তু ছোটবেলায় আমাদের এত আলো ছিল না। এখনো মনে হয় সেই আলোগুলো এখন আর দেখতে পাই না। আলো অন্ধকার নিয়ে কিন্তু যারা দেখছে ঠিক। তারা কিন্তু নতুন কিছু দেখছে। ঠিক। এটা তো একটা ব্যাপার। আর এমনি যখন আমাদের ধরো কোনো পুজো, যেগুলো আমাদের সনাতনী ধর্মের যে পুজোগুলো হচ্ছে, এমনি পাড়ায় এখন যেমন এমনি নরমাল দুর্গাপুজো যেগুলো হয়, সেগুলো দেখবে লোকই নেই। যারা করেছে পুজো কমিটির কয়েকজন বসে আছে, আর সব চলে গেছে সব থিমের ফিল্ম দিকে। মেকিং ঠাকুর দেখতে। মানে এখন সেই ব্যাপারটাই নেই। ঠিক। প্রত্যেকে দেখতে চাইছে নতুন শিল্পকর্ম। তাহলে এইগুলো যারা বলছে তাদেরকে কি বলছেন আপনি? যারা তাদের বলছি তারা শিক্ষিত হচ্ছে। ঠিক। তারা যাই দেখুক, তারা একটা জিনিস শিক্ষা লাভ করছে। এটা একটা এডুকেশন। এটা একটা ইন্টারন্যাশনাল মানে আর্ট। এটা আমাদের শুধু ভারতীয় নয়, এটা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষ এর পক্ষে আগ্রহী। যার জন্য ইউনেস্কো এই সাপোর্টটা দিয়েছে না আমাদের পুজোকে। এইটা হচ্ছে বিদেশি লোকেরা বেশি দেখতে আসে। এখন সমস্ত লোকেরা আসতে পারে। যারা আমেরিকায় থাকে তারাও থিম মেকিং করছে। বাইরে যারা আছে তারাও থিম মেকিং করছে। মানে হ্যাঁ, তাই দেখছো না? একটা জিনিস আছে যেগুলো মন্দিরের পুজো হ্যাঁ। বা একদম আমাদের যে সনাতনীদের রাজবাড়ির পুজো, তাদের যে ব্যাপার-স্যাপারগুলো তাদের পুজো আর্চা তাদের মতন করে তাদের চলছে। মতো করে। আর এইগুলো হচ্ছে যারা মানে ক্লাব কমিটিগুলো, তাদের যে পুজো, তাদের পুজোর কিন্তু একটা শিল্পকর্মের নতুন ধারা। এবং যেটা কিন্তু প্রতি বছরই মানুষকে নতুন, নতুন শিক্ষা দিচ্ছে। এই শিল্পকর্মের ধারাতে কি দুর্গাকে ভাঙতে পারে নিজেদের আম আ না, ভিজুয়ালাইজ দুর্গাকে তো করে? ১ম ভেঙেইছিলেন জিপাল। জি পাল। সেই আগুন ধরে গেছিল ঠিক। কুমারটুলিতে। সেখান থেকে ভাগ করে দিলেন। যেটা ঠিক। এক চালায় ছিল, সেটা ৪ টে ভাগে হয়ে গেল। তারপর আস্তে, আস্তে সেই তারা সাধারণ নারীর মতো দেখতে, হ্যাঁ? তখন সেই দুর্গার যে আমাদের প্যাটার্ন গুলো ছিল, যে গড়ন প্যাটার্ন গুলো ছিল, সেইগুলো কিন্তু সব পাল্টে গেল। মানে কুমারটুলিতে জিপাল মানে সমস্ত যারা থিম মেকিং করেছেন, এই থিম মেকিং না, ঠাকুর মানে মূর্তি তৈরি করেন, হ্যাঁ। তারা কিন্তু সবই কিন্তু এখন এই মানুষের মুখ তৈরি করে। এখন আরো দেখবে অনেকগুলো অনেক একটি ছেলে আছে সুব্রত বলে যে কাজ করে। ও কিন্তু ওই দিয়ে কাজ করে। একটু আ মানে আমাদের যে কি বলবো? বেঙ্গল পেইন্টিং। বেঙ্গল নয়, ইউরোপিয়ান একটা স্টাইল আপনি রয়েছে। বলছেন যে সুব্রত মৃধা? সুব্রত দাস না কি? সুব্রত মৃধা? মৃধা, হ্যাঁ, হ্যাঁ। ওর কাজের মধ্যে একটু ওয়েস্টার্ন স্টাইল আছে। ওয়েস্টার্ন স্টাইল আছে। ১ মিনিট। আপনি দেখুন তো যে এর কথা বলছেন আপনি? আ হ্যাঁ, এই এইটা যেটা যিনি করেছেন তার কথা বলছেন। আমি যদি ওনার দুর্গা বলি, দুর্গা বার করো। দুর্গা। ওই যে চোর বাগানে করেছিল। হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। এই যে হ্যাঁ, এই তো ওয়েস্টার্ন স্টাইল না? হ্যাঁ, মানে এনার কথা বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু কাজগুলো ভালো। ঠিক। মানে আ তার মধ্যে একটা ভারতীয় এবং ওয়েস্টার্ন দুটো স্টাইল মিশিয়েই আছে। আমাদের কাজের মধ্যেও থাকে তাই। সুতরাং আ এগুলো নতুন, নতুন ভাবে দেখাচ্ছে। এটা ভালো। আমাদের যারা দর্শক রয়েছে, ফোরাম ফর দুর্গা উৎসবের পুরো টিম আমাদেরকে দেখছে। ৪০০ হ্যাঁ। ৪৫০ ক্লাব, ঠিক আছে? যদি তারা এই কম্পিটিশনে ভালো করে এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে কয়েকটা টিপস আপনি দিন যে এখানে আপনাদেরকে উন্নতি করতে হবে অ্যাজ এ হ্যাঁ। জাজ। না, আমরা সেটা করতে পারি না। কারণ আমরা নতুন ভাবনার জন্যই অপেক্ষা করি। আচ্ছা, এটা কিন্তু দারুণ আপনি বললেন। ঠিক, আমরা ঠিক, ওসব ঠিক। বলব কেন? আচ্ছা, ঠিক।
সেটা বললে সেটা সমস্যা হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করে, "স্যার এবারে কি করব বলুন তো?" অনেক ছোট, ছোট ছেলেপুলে আসে। ঠিক। আমি দেখো তুমি যেটা করবে সেটা ভাবো, সেটাই আসল কথা। ইউনিক হতে হবে। এমন হ্যাঁ, জিনিস ইউনিক হতে নতুন হবে। কিছু। ইউনিক হতে হবে। আমি অনেককে অনেক ড্রইংও করে দিয়েছি। আগে করে দিতাম। এখন সেগুলো বন্ধ করে দিয়েছি। ঠিক। তো এইটা হচ্ছে আমাদের ব্যাপার না। আমি ওয়েট করছি এবারে সামনের বছর কি দেখব এবং প্রতিটা মানুষই তাই দেখে। অপেক্ষায় রয়েছে। কারণ এরা ভাবনা শুরু করে, কাজ শুরু করে দিয়েছে অলরেডি। যেদিন পুজো শেষ হয়েছে, তার আগে থেকেই ওদের আরেকটা ভাবনা শুরু হয়ে হ্যাঁ, গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে একদম। সেখানে আমরা ইনভলভ হতে পারি না বা আমরা কোনো উপদেশ দিতে পারি না। আমরাও বিস্মিত হব, মানুষও বিস্মিত হবে। সেই জাজমেন্টটাই তো শক্ত না? আমরা শুনেছি যারা, যারা জাজমেন্ট করে তাদের ইন্টারভিউ নিয়েছিলাম আমরা। সত্যি করে প্রচুর কঠিন যখন লাস্ট ৩০ থেকে আমরা আস্তে, আস্তে ছাড়তে, ছাড়তে হ্যাঁ, ৭ হ্যাঁ, নাম্বার হ্যাঁ, আসা হ্যাঁ, যায়। হ্যাঁ। এটা অনেকটাই কঠিন একটা অনেক কঠিন ব্যাপার। ব্যাপার রয়েছে। সেগুলো করতে গিয়ে অনেক সময়ও দিতে হয়। হ্যাঁ, মানে কয়েক কয়েক মানে ফুল ডে। হ্যাঁ, মানে 0.5 নাম্বারের ডিফারেন্স হ্যাঁ। কি করে কাটবো এটা অনেক আবার সেটাকে ফিরিয়ে আনলাম। আবার সেটাকে ফিরিয়ে আনেন। আবার দেখলাম ঠিক যেমন ঠিক। অনেকগুলো কাজ দেখলাম, যেগুলো আমরা বলছিলাম না টিভি স্ক্রিনে দেখে হ্যাঁ, বোঝা যায় না। কিচ্ছু বোঝা যায় না। অরিজিনাল যখন গিয়ে দেখছি সেটা কিন্তু এবার এই যে যেটা ওই যে এসবিআই তে যেটা হয়েছিল, এসবি পার্ক। এসবি পার্কে, সেটা কিন্তু টিভি থেকে ওই স্ক্রিনে দেখে কিচ্ছু বোঝা যায় না। আচ্ছা স্যার ওইটা কিন্তু চাঁদের হাটেরই। চাঁদের হাটেরই। তো তার সেটা অসুবিধা হয় না তো? না, চাঁদের হাটের সঙ্গে কি সম্পর্ক? আমি তো চাঁদের হাট দেখছি না। মানে ওটাই বলছি। না, না, না। আমি অরিজিনাল কাজটা দেখি। দেখুন আমি বলছি আপনাকে প্রশ্ন করছি ওদের প্রশ্নটা যাতে আমি করতে পারি। না, না, না। চাঁদের হাট বা চাঁদের মাছের হাট ওসব নয়। আমরা কোনো হাটের মধ্যে যুক্ত নই বা হাটের দিকে হার্ড তাকিয়ে নেই। হার্ড নয়। আমার নিজের হার্টে তাকিয়ে আছি। আরে বাহ! এটা দারুণ কিন্তু। সত্যি, সত্যি। আমার হৃদয় দিয়ে যা দেখব সেটাই হচ্ছে আসল কথা। সুতরাং ওখানে আমরা ঐরকম কারোকে ওরমভাবে সিলেক্ট করি না। তবে অরিজিনাল কাজ না দেখলে তুমি আসল কাজ, যেমন আমি ভ্যান গগ যখন দেখি, হুম, যখন আর্ট কলেজে পড়তাম, একদম। বইগুলো দেখতাম, বুঝতে পারতাম না আসলে কি। ওনার স্ট্রোক গুলো দেখতাম। যখন অরিজিনালটা দেখলাম, গিয়ে দেখছি প্রতিটা স্ট্রোক ব্রাশ স্ট্রোক তো মোটা, মোটা ব্রাশ। সেইগুলো আবার মনে হচ্ছে কেউ একটা গ্লাস দিয়ে সমান করে দিয়েছে। প্রত্যেকটা স্ট্রোক কিন্তু একটা লেভেলে, কোনটা উঁচু নিচু কিচ্ছু উঁচু নেই। নিচু নেই। এরম স্ট্রোক দেওয়া যায়? মানে ওই মানে ভ্যান গগের ছবি দেখে আমি বেরিয়ে এলাম, আবার দেখতে গেলাম। আবার বেরিয়ে এলাম, আবার দেখতে গেলাম। মানে এতটাই মানে আমাকে বলছে মানে ওই অধরা মাধুরী আর যে গান আমরা বারবার শুনি। এখনো মনে হচ্ছে গানটা আরো একবার শুনলে ভালো লাগতো। ঠিক, একদমই সেরকমই স্যার। একটা ভ্যান গগের ছবি ঠিক সেরকম। সামনে থেকে না দেখলে না। এই এটা বোঝা যাবে না কোনোভাবে। কোনো বিষয় তুমি সামনে ঠিক। থেকে না দেখলে, ঠিক। এই যে আমরা খবরগুলো দেখি, হ্যাঁ, হ্যাঁ। ওগুলো কি সব আমাদের সামনে থেকে দেখছি আমরা? মানে আপনি বলছেন ওখানে অনেক কিছু বানানো-টানানো ব্যাপার আছে। অনেক কিছু থাকে অনেক কিছু। যেগুলো বাদ আছে। এপাশে হয়তো আছে সেটা নেই। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। ওপাশে যাচ্ছে নেই। ঠিক। বা যতটুকু দেখাতে চাইছি ততটুকুই দেখালো। ততটুকুই দেখালো। ঠিক। সেরকমই অরিজিনাল জিনিস না দেখলে ঠিক। তুমি কিন্তু ফাইনাল জাজমেন্ট করতে পারবে না। একদমই, একদমই তাই স্যার। থ্যাংক ইউ স্যার। এইটার এটা আমরা জানতে পারি যে এই ছবিটার ব্যাপার কি আছে? এই এটা মেয়েটা হচ্ছে একটা মেয়ের ভাবনা, হ্যাঁ? যে অনেক কিছু ভাবছে, ঠিক। কিন্তু সে এখনো ভেবে উঠতে পারেনি। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। At Pencil to Pixel Creative Designs. Whether you need bold branding, compelling content, or high-impact marketing, our highly creative team is here to deliver. Let's create something extraordinary. Pencil to Pixel Creative Designs.